লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার নেকলেস। নে, টাকাগুলো তুলে রাখ, কাল জমা করে দিস। আর মনে রাখিস, শেষ সম্বলটুকু তুলে দিলাম তোর হাতে, অমর্যাদা করিস না। এক নাগারে কথাগুলো বললেন রমেন। সদ্য ব্যাংক থেকে ফিরে এসে ছেলের হাতে তুলে দিলেন নিজের জমানোর প্রায় সবটা। ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেল ছেলেটা, এটুকু না দিলে ওই বা কী করবে? আর এই জন্যই তো ছেলে চাইতেন রমেন আর প্রীতি, কারণ বৃদ্ধ বয়সে ওই ছেলেই পাশে থাকবে, এটাই ওনাদের বিশ্বাস। হ্যাঁ গো, সব দিয়ে দিলে মেয়েটার কি হবে? পড়াশোনা দিয়ে ওর তো কিছু হবে না জানি, ওতে ওর একদমই মাথা নেই, কিন্তু বিয়েটা তো দিতে হবে। প্রীতি খুব চিন্তায় ছিলেন। প্রীতির কথাই এটুকু স্পষ্ট যে ওদের মেয়ে তনু যে পড়াশোনায় ভালো না, আর সেটা নিয়ে বিন্দু মাত্র চিন্তা নেই প্রীতির আর রমেনের, কারণ মেয়ে তো আর ওদের দেখতে আসবে না। সুতরাং ওর নিজের পায়ে দাঁড়ানো নিয়ে অত মাথা ব্যথা নেই কর্তাগিন্নির। রাখো তো মেয়ের বিয়ে, সবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর গ্রাজুয়েশন চলতে থাক টুকটুক করে। আর ওর যা পড়ার বহর, দু একটা ফেল যদি হয়, ব্যাস আরও 2 বছর পাওয়া যাবে হাতে। ততদিনে বাবু চাকরি পেয়ে যাবে, ওই দায়িত্ব নেবে বোনের বিয়ের। কিরে, নিবি তো? ছেলের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন রমেন। তপু তখন খুশি মনে টাকাগুলো অতি যত্নে গুছিয়ে রাখছিল। 2 চোখ জুড়ে সাজানো স্বপ্ন এখন ওর হাতে, দেখিয়ে দেবে সবাইকে যারা গরিবের বাচ্চা বলে ডাকত। টিফিনে ওর শুকনো 2 রুটি দেখে নাক সিটকাত। প্রথম দিন থেকে জমিয়ে পড়াশোনা করবে ঠিক করে নিল তপু। কিরে বাবু, উত্তর দিচ্ছিস না যে? বললি না তো বোনের বিয়ের দায়িত্ব তোর তো? রমেনের কথায় তপু গদগদ হয়ে বলল, তুমি চিন্তা করো না বাবা, 5টা বছর আমায় সময় দাও শুধু, বোনের নিশ্চয়ই তার আগে বিয়ে হবে না। সাথে সাথে রমেন বলল, না না, কি বয়স ওর, পড়তে থাক। ভবিষ্যতের একটা পরিকল্পনা করতে পেরে বাবা মা ছেলে 3জনেই খুশি। তনু দরজায় দাঁড়িয়ে সবটা শুনছিল। পড়তে ওর কোনো কালেই ভালো লাগে না। হিসেব করল তনু, টেনে টুনে আরও 3টে বছর পড়ে নিলেই ব্যাস। ভেবেই সেদিন খুশি হয়েছিল তনু, কারণ সেই বয়সে ও জানত মেয়েদের জীবনে বিয়েটাই প্রধান অধ্যায়। দিদি, তোমাকে লাঞ্চটা দিয়ে দিই? ঠান্ডা ঘরে আরাম কেদারায় চোখ বুজে কত কি ভেবে চলেছে তনু। ছোটবেলার কথা, নিজের কথা, বাবা মায়ের কথা। বাবা মা তনুকে ভালোবাসত না সেটা একদমই নয়, বরং বড্ড মেয়ে পাগল ছিলেন রমেন। কিন্তু হলে কি হবে, ভালোটুকু যত্নে ছেলের জন্যই তুলে রাখতেন। ধরেই নিয়েছিলেন মেয়ের জন্য কিছু করা মানে অপাত্রে দান করা। আর সেই সুবিধাটুকু আরও হয়েছিল কারণ তনুর পড়াশোনার দিকটা বেশ নড়বড়ে ছিল। মাধ্যমিকে টেনে টুনে পাশ করেছিল তনু, সে তুলনায় উচ্চ মাধ্যমিকটা কিছুটা ভালো হয়েছিল। হয়তো শুধুমাত্র পছন্দের বিষয়টুকুই পড়তে হয়েছিল বলে হয়তো। উচ্চ মাধ্যমিকে 2nd ডিভিশন পেয়েছে বলে আহ্লাদে 8খানা রমেন। এটা ভেবে যে মেয়েটাকে সামনের কলেজে ভর্তি করে দিলে দেখতে দেখতে 3টে বছর কাটিয়ে দেবে। তপুর তখন ইঞ্জিনিয়ারিং 3 বছর শেষ ততদিনে। আর রমেনের বিশ্বাস, ছেলে একটা চাকরি পেয়ে গেলে ঠিক সোজা হয়ে দাঁড়াবে রমেনের মুখ থুবড়ে পড়ে থাকা সংসার। কিন্তু তনুর ইচ্ছে ছিল না আর পড়াশোনা করার। বড্ড অযথা প্রেশার মনে হতো ওর শেষ হবে। পাগলের মতো পড়ে উগলে দিয়ে আসো স্কুলের খাতায়, ব্যাস এইটুকুই করার। কিন্তু এই কাজটা করতেই বিরক্ত লাগতো তনুর। কিন্তু বাবার জন্য ভর্তি হতেই হলো পাশের একটা কলেজে। কলেজে যেত ঠিকই, কিন্তু কিছুই যেন ভালো লাগতো না। কোনো রকমে 1টা বছর কাটিয়েছে তনু। দাদার তখনও চাকরি হয়নি, কিন্তু 5টা বছর কেটে গেছিল। হয়নি নাকি ইচ্ছে করে নেয়নি, সেটা নিয়ে আজও ধন্দে আছে তনু। দিদি, দেব খেতে? তনু দেখল পায়েল দেখছে তনুকে, চোখে জিজ্ঞাসা। বেচারার মুখটা শুকিয়ে গেছে। কত সকালে বেরোয় ওরা বাড়ি থেকে, 9টার মধ্যে ঢুকে যায় তনুর এখানে।
তার মানে বাড়ি থেকে 7টার আগে বেরোয়। ওদের খিদে পেয়ে যায় সেটা বেশ বোঝে তনু, আর তাই তো তনু সবার একসাথে খাবার ব্যবস্থা করেছে। এখানকার ছোট্ট রান্নাঘরেই বিমলা মাসি এসে রান্না করে দিয়ে যায়, আর সেটাই ওরা সবাই খায়। ভালো লাগে তনুর যখন সবাই হেসে হেসে গল্প করতে করতে খায়। ও তো এরকমই একটা পরিবার চেয়েছিল, একসাথে আনন্দে দুঃখে পাশাপাশি থাকবে। অন্যের জন্য করতে তনুর ভালো লাগে, খুব ভালোবাসে ও তাদেরকে যারা ওকে ভালোবাসে, কিন্তু যারা বাসে না তাদের জন্য তনুর কোনো ভাবনা নেই। পায়েল, বাইরে ভিড় কেমন? জিজ্ঞেস করলো তনু। দিদি, ভিড় আছে ভালোই, তবে তোমার কথা মতো আজ কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখিনি বলে ওই দিকটা মোটামুটি ফাঁকা আজ। পায়েলের কথা শুনে একটু কিছু চিন্তা করলো তনু, তারপর বলল, তোরা তাহলে দুজন দুজন করে খেয়ে নে, আমি আজ খাবো না। কিছু গেস্ট আসবে, তাদের নিয়ে বেরোবো, বাইরেই লাঞ্চ করে নেব। তনুর কথা শুনে হেসে বেরিয়ে গেল পায়েল। খুব কম কথা বলে এই পায়েল, বড্ড মার্জিত। শুধু পায়েল নয়, যে 6জন কাজ করে তনুর কাছে সবাই খুব ভালো। তনু না থাকলে ওরা দিব্যি সবটা সামলে নিতে পারে। সব থেকে বড় কথা ভরসা। তনু ভাবতেও পারে না ওদের অবিশ্বাস করবে। নিজের থেকেও বেশি ভরসা করে তনু ওর মেয়েগুলোকে। পায়েল চলে যেতেই মোবাইলটা হাতে তুলে নিল তনু। একবার ফোন ধরতেই অপর পাশ থেকে নিপা বলল, দিদি বলুন। পৌঁছেছ নিপাদি? জিজ্ঞেস করলো তনু। নিপা বলল, অনেকক্ষণ, ট্রেন দিয়েও দিয়েছে। ওনাদের সাথে দেখা হলে আপনাকে জানাবো। শুধু এটুকু শুনেই বুকের ভেতর সহস্র ড্রামের আওয়াজ তনুর। আজ 6 বছর পর দেখা হবে আবার। দূরে থেকে খোঁজ রেখেছিল তনু। খুব অসহায়তা জেনেও কিচ্ছু করেনি তনু, কিচ্ছু না। কারণ সময় সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে সময় দেখায়, আর যে মানুষটা ভুক্তভোগী সে তখন সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। যে যতই কাছের লোক হোক, একটা কঠিন সত্যি কথা হলো, নিজের থেকে কাছের কেউ হয় না। চেয়ার ছেড়ে উঠে ফ্রিজটা খুলল তনু। হালকা ঠান্ডা থাকে এই ফ্রিজটা, যার অল্প ঠান্ডাটাই তনুর দরকার ওর কাজের জন্য, কিন্তু খুব শীতলতা নয়। সেখান থেকে বের করে আনলো অলিভ অয়েলের কৌটোখানা, সাথে বিসওয়াক্স। ফ্রিজ বন্ধ করে ওভেনটা চালিয়ে দিল তনু। তাতে ওয়াক্সগুলো দিয়ে গরম করতে বসালো। খুব সাবধানে করতে হয় কাজগুলো। এখন অবশ্য সব বিষয়ে বড্ড সাবধান হয়ে গেছে তনু। লাগাম দিয়ে রেখেছে প্রতিটা বিষয়ে। ছাড় দিলেই সর্বনাশ ঘটে যেতে পারে। ঠিক এই মোমগুলোর মতো, যেমন একটু অসতর্ক হলেই মোমগুলো জ্বলে যেতে পারে। ওভেনটা একদমই কমিয়ে জিঙ্ক অক্সাইডের পাত্রখানা নিয়ে এলো। কেমিক্যাল সাধারণত খুব বেশি ব্যবহার করে না তনু, কিন্তু কখনো কখনো কিছুটা কেমিক্যাল লাগে। সেটা পরিমাণ মতো দিতে হয়, কম বেশি হয়ে গেলেই কার্যসিদ্ধি আর হয় না। দাদা, আমায় 1,02,000 টাকা দিবি? ফোন করে সরাসরি চেয়েছিল তনু। গ্র্যাজুয়েশন লাস্ট ইয়ার। বছরের পর বছর ক্রমশ রেজাল্ট খারাপ হতে শুরু করেছে তনুর। পড়াশোনা করতে ভালোই লাগতো না ওর। তার মধ্যেই তপু একটা দারুণ চাকরি পেয়েছে মুম্বাইতে। সেই খবরের সূত্র ধরে তখন দারুণ আনন্দের ঝড় বইছে বাড়িতে। সবাইকে রমেন ডেকে ডেকে বলতেন ছেলের গুণের কথা, ছোট্টবেলা থেকে ভালো পড়াশোনার কথা, শেষমেশ এই কম বয়সে দারুণ চাকরির কথা। সবাই খুশি হয়ে হোক বা হিংসা থেকে হোক, একবার হলেও জিজ্ঞেস করতেন মেয়ে কি করছে, কারণ ততদিনে সবাই রমেনের দুর্বল জায়গাটা ধরে ফেলেছিলেন। একটা সবল জায়গাকে আঘাত করার জন্য একটা দুর্বল জায়গায় যথেষ্ট। ধীরে ধীরে হাতাটা দিয়ে গলে যাওয়া মোমটাকে নাড়ছে তনু। অলিভ অয়েল আর নারকেল তেল ঢেলে দিল পরিমাণ মতো। রোজমেরি এসেনশিয়াল অয়েলটাও দিয়ে দিল কিছুটা। অদ্ভুত একটা গন্ধ বেরোচ্ছে। এসেনশিয়াল অয়েল নামটা বেশ সঙ্গত লাগে তনুর। নারকেল তেল, অলিভ অয়েল, মোম, এদের সাধারণ জীবনযাত্রাটার মানটাই বদলে দেয় এই এসেনশিয়াল অয়েল। ঠিক তনুর দাদার হঠাৎ পাওয়া চাকরির মতো। রাতারাতি মায়ের শাড়ির দাম বদলালো, বাবার পাতে মাছের রকমারি আসতে শুরু করলো, বাড়িঘরেও জৌলুস ফিরল, একই থাকলো শুধু তনু। ততদিনে ওর কলেজের ইতিহাস বিভাগের বিতানের থেকে জেনেছিল তনু যে পড়াশোনা না করেও স্বাবলম্বী হওয়া যায়। একটু খরচ আছে, কিন্তু একবার দাঁড়িয়ে গেলে আর পিছন ফিরে তাকাতে হবে না।
ওদিকে বাড়িতে তখন বিয়ে নিয়ে চিন্তায় রমেন আর প্রীতি। হয়তো তপুই বলেছিল যে এবার বোনের দেখাশোনা করো, আমি প্রস্তুত। বিতানকে জিজ্ঞেস করেছিল তনু, কত টাকা? কোর্স ফি তারপরের সব খরচ মিলে প্রায় 1,03,000। বিতানের কথায় প্রায় আটকে উঠেছে তনু। বলেছিল, এত টাকা? দুদণ্ড ভেবেই দাদাকে ফোন করে টাকাটা আবদার করেছিল তনু। ছোট থেকে তনু এটাই জানতো যে ওর পাশে আর কেউ থাকুক না থাকুক দাদা আছে, আর সেই ভরসা থেকেই ফোনটা করেছিল সেদিন তনু। 1,02,000? পাগল নাকি? এমনিতেই তোর বিয়ের টাকা বাবার হাতে তুলে দিতে হবে, আমারও তো ভবিষ্যৎ আছে। তপু এক নিঃশ্বাসে বলেছিল কথাগুলো। তনু কাকুতির স্বরে বলল, দাদা দে না রে, বিয়ের টাকা দিতে হবে না, 4 লাখ লাগবে না, 2 লাখই হয়ে যাবে। আমি একটা কোর্স করব দাদা। টাকাটা বাবার, সেটা আমি বাবাকেই দেব। আর 4 দেব তোকে কে বলল? 4 লাখের 2 তো আমার ভাগেরই, কেন ওটা দেব তোকে? আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। এক মনে পুরনো দিনগুলো মনে পড়ছিল তনু। হঠাৎ চমকে উঠল মোবাইলের আওয়াজে। হ্যালো। তনু ফোন তুলতেই অপর পাশ থেকে বলল, তনুকা মিত্র বলছেন? আজ বহুদিন পর আবার মিত্র শব্দটা কানে ঢুকতেই বড্ড কানে লাগলো তনুর। আজকাল তনুকা নামেই সই করে তনু। মিত্রকে অনেকদিন হলো মুছে দিয়েছে, কিন্তু এরকম কিছু উটকো ফোন এসে যেন সব গণ্ডগোল করে দেয়, বিগড়ে দেয় ওর বানানো নিয়মগুলো। ম্যাডাম শুনতে পারছেন? ওপাশ থেকে বলা কথায় রাগটা ঝেড়ে ফেলে তনু বলল, তনুকা বলছি। ম্যাডাম আমি বাংলা এখন চ্যানেল থেকে বলছি, আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আমাদের একটা প্রোগ্রাম হয়, সাজাবো যতনে, সেখানে যদি আপনি এসে আমাদের সাথে একটু সময় কাটিয়ে যান। খুব নম্র ব্যবহার মেয়েটার। এই মেয়েটাই আতে ঘা লাগলে এতটাই কি নম্র থাকতো? যদি এখন তনুই যদি না বলে দেয় তবে? প্রথম প্রথম এসব সাক্ষাৎকারে যেত না তনু, প্রচারের জন্য সোমদত্তাকে পাঠাতো। তনু যদি কোনোদিন থাকতে না পারে সব কিছুই সোমদত্তাই সামলায়। ম্যানেজার পোস্ট বলে যদি কিছু হয় তবে সোমদত্তা সেই পোস্টেই পেত। যদিও পোস্ট বলে কিছু হয় না সেটাই বিশ্বাস করে তনু, বিষয়টা কাজ। যদি কোনো মানুষ কাজকে ভালোবাসে তবে সে কোনো বিচার করবে না, সব কাজ করবে। তনুও নিজে রবিবার বিকেলে পরিষ্কার করে সোমবারের জন্য প্রস্তুত করে ওর সাধের দোকান ঘরখানা। তনু হাতা করে তুলে দেখল ফরমেশনটা হয়ে গেছে, বেশ গাঢ়। হালকা করে নাকটা টেনে দেখল রোজমেরির গন্ধে মাথাটা ছেড়ে যাচ্ছে ওর। তাড়াতাড়ি ওভেনটা বন্ধ করে দিল। ম্যাডাম শুনতে পারছেন আপনি? হ্যালো। ওপাশ থেকে বারবার বলছে মেয়েটি। তনু লক্ষ্য করল মেয়েটার নম্র ব্যবহার যেন নিমেষে বদলে গেল, গলায় খানিকটা ঝাঁজ। বলো। তনু শান্ত স্বরেই বলল, আপনার কবে একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি ম্যাম? আগে এসব ইন্টারভিউগুলো এড়িয়ে যেত তনু। বারবার মনে হতো যদি টিভির পর্দায় আসলে সবাই সঠিকটা জেনে যায়, সবাই যদি টিভিতে দেখে তনুকে চিনতে পারে। বাবা মা যারা তনুকে নিয়ে একরকম ভাবনায় অভ্যস্ত হয়ে গেছে, তাদের ভাবনা যদি বদলে যায়, যদি আজও বছর 6 পরেও কেউ গ্রামে গিয়ে কান পাতে, এখনো তনুর নামে এই কথাগুলো শুনতে পাবে, চোর, নোংরা মেয়ে। কিন্তু আজকাল একটু নাম কিনে ভালো সাজার বড্ড শখ হয় তনুর। মনে হয় ওদের গ্রামেই সবাই ওকে টিভিতে দেখুক, জানুক যে তনু নোংরা কাজ করছে না, চোর নয়, একদমই চোর নয়। ও সেদিন বাধ্য হয়েছিল কাজটা করতে, কিন্তু শেষ অবধি। ম্যাডাম আবার ডাকলো মেয়েটি। 2 দিন পরে একটু সময় দেবে ভাই? আমি 2 দিন একটু ব্যস্ত থাকবো। ঘ্যান ঘ্যান করছে দেখে তনু বলল খুব মিনতির সাথে। সাথে সাথে মেয়েটি শান্ত স্বরে বলল, আচ্ছা ম্যাডাম, তাহলে আমি বরং আপনাকে পরের সপ্তাহে ফোন করব। 2 পক্ষই যেন নিশ্চিন্ত এবার কয়েকটা দিন হাতে পেয়ে। সেদিন ওরাও 2 পক্ষ নিশ্চিন্ত হয়েছিল। যখন 1,02,000 টাকাটা চেয়েও দাদা দেয়নি, তখন তনু এটা বলেই ফোন রেখেছিল যে আর ফোন করব না তোকে। তপু যেন খুব নিশ্চিন্ত হয়েছিল সেদিন, আর তনুও। আসলে বারবার অপমানের বিকল্প যোগাযোগ না রাখা,
সেদিনকার কথা মনে পড়লে আজও কান্না পায় তনুর। সবাই যা খুশি করুক, তাই বলে দাদা। গরম দুধ পড়ে যখন হাত দুটোতে ফোসকা পড়ে গেছিল তনুর, চোখ দুটো জলে ভরে গেছিল তপুর। কত বয়স হবে ওদের, একজন 1 আর একজন 5। সারা রাত বোনের মাথার কাছে বসেছিল তপু। সেই দাদা এরকম করতে পারবে ভাবতে পারিনি তনু। বিতান যখন কোর্সটার কথা বলেছিল, তনুর বারবার মনে হয়েছে কেউ না থাক, দাদা নিশ্চয়ই থাকবে। আর সেই বিশ্বাস থেকেই দাদাকে বলেছিল লাখ 2 টাকা দেওয়ার কথা। ওদিকে বাড়িতে তখন প্রতিদিনকার একটাই কথা, তনুর বিয়ে। ফোনটা হাতে নিয়ে ভেবে যাচ্ছে তনু এসব। তাড়াতাড়ি হাতের ফোনটা রেখে এসিটা কমিয়ে দিল আরও 1 ঘর। পুরনো কথার তাপ মারাত্মক, গা হাত পা পুড়ে যাচ্ছে যেন। ফ্যানটাও চালিয়ে দিল। তারপর ঠান্ডা হাওয়ায় বসে চোখ বুজতেই চোখের সামনে ঝলকে উঠল সেই নেকলেসটা, চওড়া সোনার কাজে ঠেসা সেই নেকলেস। আজকের বাজারে কয়েক লাখ টাকা দাম উঠবে। চোখ বন্ধ করে আনমনে থাকলেই বারবার তনুকে তাড়িয়ে বেড়ায় সেই নেকলেস। জানো মল্লিক বাবু, শালার ছেলে পছন্দ করেছে আমাদের তনুকে। সামনের সপ্তাহেই দেখতে আসতে চাইছে। পছন্দ হলে সামনের মাসেই বিয়ে। কি করি বলো তো? ভালো ছেলে এভাবে ফেলে দেওয়া যায়? ভাতের দলা মুখে ফেলে বললেন রমেন। প্রীতি টেবিলের সামনে দাঁড়িয়ে খেতে দিচ্ছেন রমেনকে। দুটো খেয়েই যাবে একজন ক্লায়েন্টের বাড়ি। টুকটাক পলিসি করে সংসারটা চলতো ওনার। ছেলে চাকরি পেয়ে মোটা টাকা সংসারে দিলেও ওইটুকু বন্ধ করেননি রমেন। একসময় এটাই তো পেট চালাতো ওদের। কি করে ছেলে? জিজ্ঞেস করলেন প্রীতি। একটু দূরে টেবিলটায় বসে পাড়ার দুটো বাচ্চাকে অ আ শেখাচ্ছে তখন তনু। দাদার টাকার প্রতি ঘৃণা ওর চোখে জল করত। আর সেই সূত্র ধরেই বাচ্চাদের পড়ানো শুরু করেছিল তনু। প্রথমে একটা দিয়ে শুরু করলেও মাসখানেকের মধ্যে 6টা বাচ্চা পেয়ে গিয়েছিল। আয়ের ভাগ্যটা বরাবরই বেশ ভালো তনুর। টিউশনগুলো পেয়েছে বলেই বাবার হাতে মাস গেলে 1002 টাকা তুলে দিত। মুখে না বললেও তনু নিজে থেকে জানতো যে ওটাও খাওয়া খরচ বাবদই দিচ্ছে। ওই ঘটনার পর তপুর টাকায় আনা দামি মাছ গলা দিয়ে নামতো না তনুর। কান খাড়া করে শুনছে তনু। কি উত্তর দেয় রমেন? কি করে ছেলে? কতটা পয়সা আছে? তনুকে ভালো লেগেছে মানে একটু আলাপ হলে লাখ 2 টাকা কি তনুকে দেবে? প্রশ্নগুলো বারবার ঘোরাফেরা করছে মনে। ছেলে করে বলতে ওই ওষুধের দোকান, অনেকগুলো বিজনেস বাড়ির, যৌথ পরিবার, 4 ভাই, এই বড়। ভালো থাকবে মেয়ে দেখো। যাদের কোনো গুণ থাকে না তারা সংসারটা অন্তত ভালো করে করতে পারে। দেখো আমাদের তনুও পারবে, ঠিক পারবে। আরে কিছু তো করতে পারবে। রমেন বলছে কথাগুলো ঠিকই, কিন্তু মা হয়ে বোধহয় মন সায় দিচ্ছে না প্রীতির। ছেলের নিজের কি আছে? জিজ্ঞেস করলেন প্রীতি। আরও কান সজাগ করল তনু। হঠাৎ কানে আসলো কাচের দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ। দিদি আসবো? চোখ খুলে তাকাতেই দেখল দরজার সামনে দাঁড়ানো সোমদত্তা। আজ একটা ছোট স্কার্ট আর শার্ট পরেছে, ভারী মিষ্টি লাগছে। ওর এসব ট্রেনিং কিছু নেওয়া নেই, ও শুধু তদারকি করে সব কিছুর। কি অর্ডার আসলো, কি অ্যাপয়েন্টমেন্ট আসলো, এসব। বল সমু, কিছু সমস্যা? তনু বলতেই সোমদত্তা বলল, দিদি প্রচুর অ্যাপয়েন্টমেন্ট আসছে, আমি ক্যান্সেল করে দিচ্ছি। তুমি কি এই 2 দিন একটুও সময় দিতে পারবে না? তনু মুখ তুলে দেখল সোমদত্তার চুলগুলো ফ্যানের হাওয়ায় উড়ছে। এই চুলগুলো তনুর যত্নে এত সুন্দর। মনে আছে সোমদত্তা যখন আসে এখানে রুক্ষ খুশকিতে ভরা ছিল চুলগুলো। নিজের হাতে যত্ন করেছে তনু সেটার। হেয়ার ট্রিটমেন্টের মডেল এই সোমদত্তাই ছিল ওর। তখন তনুকার ম্যাজিককে কেউই চিনত না। এরকম একটা মডেল জোগাড় করে তাদের ওপর চলত তনুর যত এক্সপেরিমেন্ট। ওরাও সেদিন ভরসা করেছিল নিঃস্ব তনুকে। সোমদত্তা তাকিয়ে আছে দেখে তনু বলল, 2 দিন আমায় একটু ছেড়ে দে রে। বলে একটু ভাবল তনু, আজ বুধবার, খুব বেশি হলে শুক্রবার অবধি থাকতে হবে। দিতেই হবে, কারণ নেকলেসটা শুক্রবারই ডেলিভারি দেবে, তারপর বিকেলের ট্রেনে উঠিয়ে দেবে ওদের। মনে মনে ভেবে নিয়ে তনু বলল,
এক কাজ কর, অ্যাপয়েন্টমেন্টগুলো তুই এই সপ্তাহে শনি রবিবার নিয়ে নে, স্কিন ট্রিটমেন্টগুলো শনিবার আর হেয়ারগুলো রবিবার নে। সাধারণত শনি রবিবার নিজের সাথে সময় কাটায় তনু, কোনো দরকার থাকলে তবেই বেরোয়। এই সপ্তাহে না হয় কাজ করবে, কাজের মধ্যে থাকতে খারাপ লাগে না ওর। তনু দেখল সোমদত্তা মাথা নেড়ে সম্মতি জানিয়েও দাঁড়িয়ে আছে। আর কিছু বলবি? আবার জিজ্ঞেস করল তনু। সোমদত্তা বলল, দিদি সানস্ক্রিন কিন্তু শেষের মুখে, আজ স্টক মেলাতে গিয়ে দেখলাম আর 20 পিস মতো পড়ে আছে, নাইট ক্রিমও 52 পিস, এইমাত্র সুজাতা এসে 8 পিস নিয়ে গেল, একটা বউ পার্লারে এসে কিনে নিল। এক নাগারে বলে যাচ্ছে সোমদত্তা। আমার মনে হয় দিদি, ভদ্রমহিলা বাইরে বেশি দামে বিক্রি করছে, প্রতিটা বোতলে 30 টাকা বেশি নিলেই 250 টাকা লাভ। সোমদত্তার কপালে চিন্তার ভাঁজ দেখে তনু হেসে ফেলল। তারপর উঠে গিয়ে ওভেনের ওপর বসানো পাত্রে ঢাকনাটা সরিয়ে একটু ক্রিম হাতে করে নিয়ে এসে সোমদত্তার গালে মাখিয়ে দিয়ে বলল, যার চুরি করার সে এমনিতেই করবে, কেউ চুরি করে দোষী হয়, কেউ না করে, কিন্তু বিশ্বাস হারালে বাঁচবি কি করে? চোর তুই একটা, মস্ত চোর। কানে আবার বেজে উঠল। মুখটা যন্ত্রণায় কুঁচকে গেল তনুর। সারা জীবন এই কথাটা তাড়িয়ে বেড়াবে ওকে। নিজেকে সামলে নিয়ে বলল, সানস্ক্রিন রেডি, বউটাকে বল আরও 10টা নিতে, 300 টাকা ইনকাম হাতে হাতে। বুকের কষ্টটা লুকিয়ে হেসে ফেলে বলল তনু। খুব যত্ন করে কষ্টকে লুকিয়ে দেয় তনু সব সময়। ছোট থেকে বাবা মা দাদার প্রশংসা করত, পাড়া প্রতিবেশী ভালো বলতো, আর দাদাকে ভালো বলা মানেই তনুকে খারাপটাই শুনতে হতো। তখনও অতি যত্নে কষ্ট লোকাতো। সোমদত্তা চলে যেতে গেলে তনু বলল, তনুকার ম্যাজিকের একটা নাম হয়েছে এখন, ভালো ব্র্যান্ড হয়েছে। চুরি করে কি করবে? বোতলের গায়ে বড় বড় করে লেখা তনুকার ম্যাজিক। বোকামে, ভয় পায় না, তোদের কোনো ক্ষতি হবে না। তনু ওর বানানো প্রতিটা জিনিস ওদের বলে। তনুর বানানো এত বড় একটা পার্লারকে ওর মেয়েদের পার্লার বলে, তবেই তো ওরা আগলে রাখবে, ভালোবাসবে, যত্ন নেবে। সোমদত্তার মুখে এতক্ষণে হাসি ফুটল। তনু জিজ্ঞেস করল, খেয়েছিস? সোমদত্তা বলল, পায়েল আর সুজাতা গেছে, আসলে আমি আর পিঙ্কি যাব, তুমি কখন খাবে দিদি? সোমদত্তার কথায় মনটা ভরে গেল তনুর। যত্ন তো একেই বলে, আর এই যত্নর সাথে রক্তের কোনো সম্পর্ক নেই। তনু বলল, যাব রে, কিছু আত্মীয় আসছে, তাদেরকে নিয়ে যাব। সোমদত্তা বেরিয়ে গেলে ল্যাবের লাইটটা বন্ধ করে আসলো তনু। একটা বড় ঘরের কিছুটা কাজ দিয়ে ঘিরে নিজের ল্যাব বানিয়েছে তনু। ওখানেই চলে ওর নানা রকম কেরামতি। কার সাথে কাকে মেশালে মানুষ সুন্দর হতে পারে তার হিসেব নিকেশ। অন্ধকার ঘরে চোখ বন্ধ করে এসে বসল সেই আরাম কেদারায়। হালকা দোলা দিতেই চোখ বুজে আসলো তনুর। নেকলেসটা কোথায়? চোর একটা, ছি! ভয়ে কেঁপে উঠল তনু। চোর, তনুই চোর। বারবার কানে একই কথা শুনতে পায় তনু, বারবার। আজ 6টা বছর কেটে গেছে, তাও যে কেন বারবার শব্দগুলো তাড়িয়ে বেড়ায়। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। হঠাৎ মোবাইলের আওয়াজ। চোখ বন্ধ করেই পাশে টেবিলটায় হাত বাড়ালো তনু, কিন্তু ফোনটা নেই। তখনও বেজে চলেছে, প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। শুধু এই লাইনটার জন্যই এই গানটার এই অংশটুকু মোবাইলের রিংটোন করেছে তনু। সত্যি তো, প্রতিদিন কেউ কাঁদতে পারে নাকি? যাদের রোজকার জীবনে কান্না, জীবনের একটা অংশ জুড়ে, তারাও হাসে, হাসতেই হবে। এই জন্যই উনি রবীন্দ্রনাথ, সব মুহূর্ত ওনার কলমে বাঁধা আছে। তাই তো তনুর রোজ ওনাকে চাই। সত্যি তো, বহু বছর তনু কেঁদেছে, এখন শুধু হাসবে, হাসতেই হবে ওকে। ফোনটা বেজে বেজে বন্ধ হয়ে গেল। খেয়াল হলো ল্যাবের ভেতরেই রেখে এসেছে ফোনটা। তাড়াতাড়ি করে গিয়ে ল্যাবের আলোটা জ্বালাতেই দেখল ওভেনের ঠিক পাশটায় রাখা ওর সদ্য কেনা আইফোনটা। ফোনটা নিতে গিয়ে আরেকবার ওভেনের ওপরের পাত্রের ঢাকনাটা খুলল তনু। এই কাজগুলো এখন ওর আঙুলের ডগার খেলা, কিন্তু তাও যেন নিজের সৃষ্টির প্রতি একটা আলাদাই আকর্ষণ।
বারবার দেখতে ইচ্ছে করে, যতবার দেখে আশ মেটে না। আর মাত্র 2 দিন কেটে গেলে ওর জীবনের একটা বড় অধ্যায় শেষ হবে। তারপর যেন অনেকটা মুক্ত, আর সেই দিকে ফিরে তাকাবে না ও। মন দেবে কাজে, অনেক অনেক কাজ করবে, প্রশংসা কুড়াবে কত। আর কি চাই? ইচ্ছে আছে ভৃঙ্গরাজের নির্যাস দিয়ে একটা তেল বানাবে। অ্যালকোহল আর ল্যাকটিক অ্যাসিড, ব্যাস এই 3টেই মূলত থাকবে। সাথে আর কি কতটা দেবে সেটা নিয়েই আর একটু পড়াশোনার প্রয়োজন। সবাই বলে তনুর ভাগ্যটা খুব খারাপ, ওর দাদা কত ভালো পড়াশোনায়, কত ব্রাইট, কিন্তু তনুর মনে হয় ভগবান অতটাও খারাপ লেখেনি তনুর ভাগ্যে। মাধ্যমিকে 3rd ডিভিশন পাশ করা মেয়েটা উচ্চ মাধ্যমিকে 54% পেয়ে পাশ করলো, টুকটুক করে 2nd ক্লাসে গ্র্যাজুয়েট হলো। আর কি চাই? এটাই যথেষ্ট ছিল কসমেটোলজি কোর্সটা করার জন্য। আজও বিতানের কাছে কৃতজ্ঞ। শুধু বিতান, ওর মাসতুতো দাদা সমরদা বিতানের এক কথায় 30,000 টাকা ধার দিয়েছিল সেদিন। ধারই বলে তনু সেটাকে, কারণ লোনটা হওয়ার সাথে সাথে সবটা দিয়ে দিয়েছিল তনু। সমরদাই একটা কারখানায় কাজ জোগাড় করে দিয়েছিল তনুকে। ওটা অনেক বড় পাওনা ছিল সে সময়। সকাল 7টা থেকে বেলা 12টা অবধি কাজ করে তারপর ইনস্টিটিউট যেত। ফিরে এসে একটা মাথা গোজার ঠাইও সেটা সমরদাই করে দিয়েছিলেন। সেই সময় পাশে এসে না দাঁড়ালে আজকের দিনটা সত্যি সম্ভব হতো না। তাহলে কি করে তনু বলবে যে ভগবান ওর পাশে নেই? সমর, বিতান, তারপর ওর এই পার্লারের মেয়েগুলো, সবাই তো এক একজন ভগবানেরই নাম। সমরদা নামটা মনে পড়তেই বুকটার কাছে আরেক প্রস্থ জ্বালা ধরার পালা। সে ভারী লজ্জার, একতরফ অনুভূতি বড্ড বিড়ম্বনার। কে জানে কিভাবে কি হয়ে গেল। আসলে হঠাৎ ভালোবাসার গন্ধ পেলে মনটা বড্ড আশা রাখে। একটু বেশি আশা দেখেছিল বোধহয় তনুর মনটা। সমরদার ঘরে ঢুকে কেমন ঘোরের মধ্যে ছিল সেদিন তনু। নতুন ঘর কিভাবে সাজাবে, কোথায় ওর সাজার টেবিল রাখবে, কোথায় ওর প্রোডাক্টগুলো সাজিয়ে রাখবে, কত কি পরিকল্পনা। মনে আছে গৃহপ্রবেশ ছিল সেদিন সমরদার নতুন ফ্ল্যাটে। সদ্য কোর্সগুলো শেষ করে একটা বাড়ি ভাড়া নিয়ে পার্লারটা খুলেছিল তনু। মনে হচ্ছিল সব সুন্দর হবে, পার্লার হবে, নিজের বাড়ি হবে, সংসার হবে। পার্লারের উদ্বোধনে একটা ঢাকাই কিনেছিল তনু খুব পছন্দ করে, লাল আর চন্দন রঙের। সেটাই খুব যত্ন করে পরেছিল তনু সমরের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশে। ঢোকার সাথে সাথে গাল টিপে চুমু এঁকে দিয়েছিল বিতানের মাসি, মানে সমরের মা। সমর এক দৃষ্টিতে দেখেছিল তনুকে, চোখে চোখও পড়ছিল বারবার। সমরের দিদি কত প্রশংসা করেছিল তনুর চুলের। সাথে সাথে আরেক দিদি বলল, হবে না, ও যে বিউটিশিয়ান। বিউটিশিয়ান শুনেই মনটা কেমন গর্বে ভরে গেছিল সেদিন তনুর। কোর্স সদ্য শেষ হয়েছিল, শুধু সমরের কথায় এক বুক সাহস নিয়ে খুব অল্প করে শুরু করেছিল পার্লারটা। লোনের অ্যাপ্লাইও হয়েছিল, কিন্তু তখনও ঢোকেনি টাকাটা। তাই শুরুটা ওই সমরের জন্যই হয়েছিল, আজও অস্বীকার করে লাভ নেই। ঘরে ঢুকে বিতান, তনু আরও ওদের 2-1 বন্ধু হাসাহাসি মজায় আড্ডায় সবে জমে উঠেছে আসর। সমরও যাতায়াতের পথে বারবার দেখছিল তনুকে। হঠাৎ ঘরে ঢুকল সমর, পিছনে সাদা চুড়িদার পরে ছোট ছোট চুল কাটা মিষ্টি একটা মেয়ে। আজও মনে আছে গলার লাল ওড়নায় কি সুন্দর কড়ির কাজ ছিল। সমর কোনো ভনিতা ছাড়াই বলল, আলাপ করিয়ে দি, এ অর্ণা তোদের হবু বৌদি, আর এরা আমার সব বোন। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সমরের ভাবনায় ছেদ আনতে পারে শুধু এই একজনই, রবীন্দ্রনাথ। ল্যাবে এসে দাঁড়িয়ে আছে তনু, ফোন নিতে এসে ভাবতে বসেছে কত কি। এ এক বড় অশান্তির স্বভাব ওর, সারাদিন শুধু ভেবেই যায় তনু। কে যে ফোন করেছিল, কি যে বলতে চেয়েছিল, সেসব ছেড়ে সমরের ধ্যানে মগ্ন হলো তনু। বিরক্ত লাগলো নিজের ওপর। তাড়াতাড়ি ফোনটা তুলতেই দেখল নিপাদি। বলো নিপাদি। তনু বলতেই ওপাশ থেকে নিপা বলল, দিদি দেখা হয়ে গেছে ওনাদের সাথে, আমার সাথেই আছেন এখন। হাওড়া থেকে গাড়ি স্টার্ট দিয়েছি অনেকক্ষণ, অর্ধেক পথ চলেও এলাম, কিছুক্ষণের মধ্যে পৌঁছচ্ছি। নিপা বলেই ফোনটা রেখে দিল। আর কথা বাড়ালো না তনুও। গাড়ি চালানোর সময়
নিপাদিকে বিরক্ত করে না তনু। এমনিতেই অতিরিক্ত কথা বলেন মহিলা। নিপাদির সাথে আলাপও তনুর এই কোর্স করার সময়। দুজনে একসাথে ট্রেনে যেত। হঠাৎই নাকি স্বামী ছেড়ে চলে যায়। কারণ জিজ্ঞেস করলে নিপাদিকে নির্দ্বিধায় বলে আর ইচ্ছে করছিল না হয়তো থাকতে। তখনই জেনেছিল কোনো এক অফিসে নিপা গাড়ি চালায়। তখন কিছু করার ছিল না তনুর। আজ যখন আছে কেন করবে না? গাড়ি কিনে তার দায়িত্ব নিপাদিকেই দিয়েছে। তনুর খুব ইচ্ছে ওর চারপাশে যত প্রয়োজনীয় মানুষেরা দরকার সবাই মহিলা হোক। সকালে পরিষ্কার করা থেকে পার্লার, রান্না, ড্রাইভার, এমনকি পার্লারের গেটের সিকিউরিটি সব মেয়ে। মহিলাদের এক একজনের এক একটা পরিচয় বেশ লাগে দেখতে তনুর। অমুকের বউ তমুকের মেয়ে নয় ওরা। এক একজন এক একটা দায়িত্বে নিজের নামে বেঁচে থাকে, আর তাতেই বেঁচে থাকবে তনু। ফোনটা রেখেই বুকটা আবার ধক করে উঠল তনুর। আজ কতগুলো বছর পর আবার দেখবে, কিন্তু সেই দেখা কি খুব সুখের? ওনাদের দেখলেই তো মনে পড়বে তনু যে চোর। সে বদনাম ঘুচিয়ে দেবে বলেই তো এই আয়োজন। তনু আলমারি থেকে বের করে আনলো সাদা সালোয়ারটা। আবার মনে পড়ল, হ্যাঁ গো, পরের মাসে মেয়ের বিয়ে দেবে বলছো, বাবু কি জানে? ও তো সদ্য চাকরি পেল, পারবে এক্ষুনি টাকা দিতে? অতগুলো টাকা গোছানো বলতে আমার হাড় কানের আর একটা বালা। এক নাগাড়ে বলে যাচ্ছিল প্রীতি। খাওয়া প্রায় শেষের মুখে রমেনের। গ্লাস থেকে এক ঢোক জল খেয়ে বলল, কেন, মায়ের নেকলেসটা? ওটা তো বেশ ভারী, গলায় ওটা পরিয়ে দিলে আর কিচ্ছু লাগে না। ওই অটা সোজা করে লেখো, বেঁকে যাচ্ছে কেন? সামনে টেবিলে বাচ্চা দুটোকে পড়াচ্ছিল সেদিন তনু, কিন্তু বাবা মায়ের কথায় কান দুটো সজাগ। নেকলেস মানে? একটা বড় হার আছে মায়ের, জানে সেটা তনু। ছোটবেলায় একবার মামা দাদু নতুন ক্যামেরা কিনে এসেছিল তনুদের বাড়ি। কটা ছবি তুলবে তপু আর তনুর। দাদুর ইচ্ছেতেই সেদিন তনু বউ সেজেছিল, আর প্রীতি ওর শাড়ি গয়না দিয়ে সাজিয়ে দিয়েছিল মেয়েকে। তখনই দেখেছিল তনু সেই হারটা। কি অপূর্ব কাজ! তখনই তনু জানতো এই হারটা ওর নয়। কি বলছো তুমি? ওই হার মেয়েকে দেব কেন? ওটা তো বংশ পরম্পরায় ছেলের বউ পায়, মানে বাবুর বউকে ওটা দিয়ে আশীর্বাদ করব। ছেলে না থাকলে এক জিনিস, ওটার আশা ছেড়ে দাও তুমি। প্রীতি বলতেই রমেন বলল, দেখি আজ রাতে বাবুকে ফোন করে বলি যদি 1,03,000 টাকা অন্তত দিতে পারে। তনু আর পারেনি, বাচ্চাগুলোকে ছেড়েই ছুটে গেছিল বাবা মায়ের আলোচনার মধ্যে। বাবা, 3 লাখ লাগবে না, আমাকে 2 লাখ টাকা দেবে? একটা কোর্স করব বাবা। আমি বিয়ে করতে চাই না বাবা, প্লিজ বাবা। তুমি তো দাদাকেও পড়তে টাকা দিলে, আমি কথা দিচ্ছি বিয়ের জন্য টাকা লাগবে না, সে আমি ঠিক জোগাড় করে নেব। বলেই যাচ্ছে তনু। অবাক হয়ে দেখছে রমেন। মেয়েটা ওর বরাবর শান্ত, হঠাৎ এমন করে কাকুতি করছে। বায়না তো ওনার ছেলেটার ছিল, মেয়েটা তো একটা লজেন্সও কখনো চায়নি। কোথায় পাবে বাবা এত টাকা? 2 লাখ টাকা? কোর্স পড়াশোনা এসব তোর জন্য নয়। দাদাকে ভরসা করে দিতে পেরেছিল বাবা, কিন্তু তোকে এসব মুখে মানিস না। প্রীতি বলতেই তনু বলল, নেকলেসটা আমায় দিয়ে দাও তাহলে, আর কিচ্ছু চাইব না। তনু আনমনে বলেছিল সেদিন, কারণ ততদিনে এইটুকু বোঝার মতো বয়স হয়েছিল তনুর যে ওই নেকলেসটা কীরকম দাম হতে পারে। প্রীতি যেন বাঘিনীর মতো গর্জন করে উঠল, তোর নজর খুব খারাপ, একদম নজর দিবি না ওই নেকলেসের দিকে। ওটা ঠাকুমার, আমি পেয়েছি, এবার বৌদি পাবে। মায়ের কথা অবাক হয়ে শুনছে তনু। বৌদি মানে? কে সে? কেউ তো নেই বলেই তো তনু জানতো। কোনো মানুষই তো নেই, শুধু সম্পর্কের নামেই এত অধিকার। ঠাম্মার নেকলেস তো আগে তনুরই অধিকার। আমিই নেব ওই নেকলেসটা, খুব গম্ভীরভাবে বলে চলে গেল তনু সেদিন। বাইরে তখন বাচ্চাগুলোর কোলাহল। আন্টি নেই, ওদের দেখে কে। চুলোচুলি শুরু হয়ে গেছে। সাদা সালোয়ারটা পরে চুলগুলো আঁচড়ে নিল তনু। চুল আঁচড়ানো বলতে একটু হাত দিয়ে ঠিক করে নেওয়া। সেদিনই সমরদের বাড়ি থেকে ফিরে কাঁচি চালিয়েছিল চুলের ওপর। যত রাগ অভিমান সব যেন ওই চুলের ওপরেই পড়ে তনুর। মন খারাপ মন ভালো সবেতেই ওর চুলগুলোকে দায়ী মনে হয়। সমর নিজেও তো কত ভালোবাসত ওর চুলগুলো, তাহলে অতিরিক্ত কি ছিল অর্ণার? সোনার নেকলেসের মতো এই প্রশ্নটাও হাতড়ে বেড়ায় তনুকে। দিদি, নিপাদি এসেছে, সাথে আরও। সুনন্দা এটুকু বলতেই আবার কানের সামনে কে যেন বলে উঠল, চোর, তুই চোর। কান দুটো চেপে ধরল তনু, চোখ বন্ধ করে নিল।
6 বছর পর আবার দেখা হবে, কিন্তু কোনো উৎসাহ নেই, শুধুই ভয় আর অভিমান। দিদি, তোমার কি শরীর খারাপ লাগছে? সুনন্দা একটু ভয় পেয়ে জিজ্ঞেস করল। এরকমটা ভাবারই কথা, যে কেউ এই সময় তনুকে দেখে এরকমই ভাববে। দুহাত দিয়ে কান চেপে দাঁড়িয়ে আছে তনু। ও দিদি, বলতে বলতে এগিয়ে এলো সুনন্দা। ওর দরজা থেকে সোফা অবধি আসার মধ্যে নিজেকে সামলে নিল তনু। স্বাভাবিকভাবেই বলল, ওনাদের ওপরে আমার ঘরে নিয়ে যা, আর বিমলা মাসিকে বল 3 গ্লাস দইয়ের ঘোল করে দিতে, 1 গ্লাস নিপাদিকেও দিতে বলিস। খুব ধীরে ধীরে কথাগুলো বলল তনু। সুনন্দা দেখেই যাচ্ছে তনুকে। খুব অস্বাভাবিক লাগছে দিদিকে। কি হয়েছে বুঝতে পারছে না। ওপরের ঘরে কাউকে যেতে দেয় না তনু। এই প্রথম দেখছে সুনন্দা যে কারোর জন্য ওপরে নিজের ঘরটা ছেড়ে দিল তনু। নিপা যখন 2 জন মানুষকে নিয়ে ঢুকলো পার্লারের সব মেয়েরা অবাক হয়ে গেছে ওনাদের পোশাক দেখে, সাজগোজ দেখে, হাবভাব দেখে। তনুকা ম্যাজিকের তনুকার সাথে এনাদের কি সম্পর্ক, সবার মনেই প্রশ্নটা ঘোরাঘুরি করছে। দিদির কেউ নেই এটাই জানতো ওরা। তাহলে কিছু বলবি? সুনন্দা আনমনে দাঁড়িয়ে আছে দেখে তনু জিজ্ঞেস করল। সুনন্দা মনের প্রশ্নটা লুকিয়ে ফেলবে ভেবেও পারল না। উল্টে জিজ্ঞেস করে বলল, দিদি, ওনাদের ওপর ঘরে নিয়ে যাব তো? তনু ওর মনের প্রশ্নটা বেশ বুঝতে পারছে, কিন্তু সেটা নিয়ে খুব বেশি আগ্রহ দেখালো না। কারণ যতই ওরা কাছের হোক, ঘরের তো নয়। তাই ঠিক কোথায় গিয়ে থামতে হবে বেশ জানে তনু। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। ওই ঘরেই বলে ল্যাবের দিকে এগিয়ে গেল তনু। সুনন্দা এতদিনে বেশ চিনেছে তনুকে। কি বলতে চায়, কি করতে চায় সব বোঝে ওরা। দিদি ভালো মানুষ, সব ঠিক আছে, কিন্তু জুতোকে পায়েই রাখে, মাথায় ওঠায় না। তনু এড়িয়ে যাচ্ছে দেখে আর দাঁড়ালো না সুনন্দা। বিতান, কি করি বলতো? টাকাটা তো জোগাড় করতে পারিনি। 1,2 তো ছাড়, কোর্সে টাকাটুকুও পাইনি। তোর ওই দিদিকে বলে যদি এটা করতে পারিস যে কোর্সটা করে আমি কিছু একটা পেয়ে টাকাটা শোধ করে দিতাম। শেষ চেষ্টাটাও করলো তনু, বিতানকে অনুরোধ করলো। পাগল হলি তুই? আর ওটা কি আমার দিদির নাকি? ও তো ওখানে চাকরি করে। এই চার, শোন, কোর্সটার দাম অত না। তুই একদিন আমার সাথে চল। মেচেদা থেকে খুব দূরে হবে না, ঘন্টা 3 মধ্যে পৌঁছে যাব। আমিও সঠিক চিনি না, দাদাভাইকে হাওড়ায় দাঁড়াতে বলবো, ওই এসে নিয়ে যাবে। বিতান সবসময় ভরসা দিত তনুকে। প্ল্যান মতোই একদিন বেরিয়ে গেছিল তনু বিতানের সাথে। বাবা মা জানতো কলেজ, সেটা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। সারাদিনের জন্য কোথাও যাওয়ার হলে ওটাই একমাত্র বাঁচবার পথ হতো। হাওড়ায় যখন নামলো ওরা তখন 12:30। খিদেতে পেট জুড়ে আগুন জ্বলছিল। ব্যাগে টিফিন বলতে ছিল রুটি আর সুজি, তাই ভাগযোগ করে খেয়ে নিয়েছিল দুটিতে। হাওড়ার স্টেশনের বাইরেই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল সমরদা। তখন কত নির্দ্বিধায় দাদা বলতে পারত, কিন্তু আজ। সেদিন একটা হলুদ টি-শার্ট আর কালো জিন্স পরে দাঁড়িয়েছিল সমর। চোখে ছিল সানগ্লাস। ওই সময় রূপটুকু ছাড়া আর কিছুই ভালো লাগেনি। আর লাগবেই বা কী করে? তখনও তো বোঝেনি এই মানুষটার মধ্যে যত্ন আছে, প্রেম আছে। মিশতে শুরু করার পর কখনোই মনে হয়নি সমর তনুকে পছন্দ করে না। কিছু ইঙ্গিত কি সমরও দেয়নি? তনু কি পাগল, এমনি ভালোবাসায় ডুবে গেল? সেদিন সারাটা দিন সমর ওদের সাথেই ছিল। বেসিক কোর্স ফি জেনেছিল 30,000 টাকা। অ্যাডভান্স কোর্স করে পাশ করে একটা ছোট পার্লার খুলে কাজ করা সেসব ধরে বিতান অত টাকা দিয়েছিল। টাকার পরিমাণটা কমে যেতে বুকের সাহসটা বেড়ে গেছিল তনুর। 1,050 টাকা শুনলে তপু বা রমেন ঠিক দিয়ে দেবে, মনে মনে এটাই বিশ্বাস করত তনু। আর তা যদি না হয় তাহলে তো রইলই ঠাম্মার নেকলেসটা, যার মূল্য কম নয়, 50,000 টাকা তো হবেই। নেকলেসটার কথা মনে পড়তেই আবার বুকটা কেঁপে উঠল তনুর। তাড়াতাড়ি মোবাইল বের করে ছবিটা বের করলো তনু। দাদা, বাবা, ও আর মা। বাড়ি ছেড়ে আসার সময় মা বাবাকে দেখবে বলে নিয়ে এসেছিল ছবিটা। মামা দাদুর তুলে দেওয়া সেই ছবি। ছবিটা নষ্ট হয়ে যাচ্ছিল বলে মোবাইলে ছবি তুলে রেখেছিল তনু। কি ভাগ্যিস তুলে রেখেছিল, তাই না আরেকটা বানাতে পারছে ও। একদম একই রকম ডিজাইন। দুদণ্ড ভাবতেই ফোনটা ঘুষতে থাকলো তনু। এই জিনিসটা যে কতবার চোখের আড়ালে যায়। দেখলো আলমারির সামনের অতিরিক্ত কাঠটার উপরে রাখা তনুর মোবাইলটা। তাড়াতাড়ি মোবাইলটা এনে ফোন করলো। ম্যাডাম বলুন।
বলতেই তনু বলল, দাদা কাজটা কত দূর? ভদ্রলোক বললেন, সবটা হয়ে গেছে, কাল সকালে পালিশ হয়ে আসবে, আমি বিকেলে নিজে গিয়ে দিয়ে আসব। দোকানের মালিক নিজে এসে দিয়ে যাবে শুনে তনুর খুব ভালো লাগলো। নিজের মানটা আরেক দফা বেড়ে গেল। আচ্ছা বলে ফোন রেখে দিল তনু। ফোনটা রেখেই আবার বড় করে দেখল ছবিটা তনু। খুব স্পষ্ট না হলেও চোখে স্পষ্ট ধরা আছে নেকলেসটা ওর। দাদা 50,000 টাকা দিতে পারবি? লজ্জার মাথা খেয়ে ফোনটা করেই ফেলেছিল তনু। বিতানের সাথে ওখান থেকে ঘুরে এসে মনের স্বপ্নটা যেন দু চোখে ছেয়েছে, আর সাথে তৈরি হয়েছে অদম্য জেদ। দাদা 4 লাখ পেলে ওরও 1050 পাবার অধিকার আছে। ফাইনাল পরীক্ষা শেষের জন্য অপেক্ষা করছিল তনু। শেষ পরীক্ষা দিয়ে বেরিয়ে দাদাকে ফোন একেবারেই ধরেছিল তপু। সেই যে তোকে আর ফোন করব না বলে রেখেছিল ফোনটা, আর বছর খানেক যোগাযোগ ছিল না দুই ভাই বোনের। লজ্জা ভুলে তনুই ফোন করল, দিবি দাদা 50,000 টাকা? কিছুক্ষণ চুপ থেকে তপু বলল, বিশ্বাস কর বোন, এই মুহূর্তে একদম হাত খালি, কিচ্ছু নেই, কয়েকটা মাস একটু দাঁড়িয়ে যা, আমি দেখছি। তনু জানে ওর দেখাটা কথার কথা, আদৌ কিছু দেখবে না, করবেও না। ফোন রেখে দিয়েছিল তনু। শেষ চেষ্টা করবে বাবাকে বলে। সামনেই কোর্স শুরু হবে, যে করেই হোক করবে এ কোর্স ও। বিতান একমাত্র যে সবটা জানত। ওর সাথে পরিকল্পনা করেছিল তনু যে কোথাও কোনো কাজ না হলে শেষ অস্ত্র নেকলেস, ওটাতে ওরই অধিকার। ঠাকুমার জিনিস আগে ও পাবে, তারপর পরের বাড়ি মেয়ে। হন্তদন্ত হয়ে বাড়ি ফিরেছিল তনু। বাইরে থেকেই গন্ধ আসছিল আমের টক ডালের। বড্ড ভালো বানাতেন প্রীতি ওটা, তার সাথে আলুর চোখা। পরীক্ষার চিন্তায় তারপর কোর্সটার কথা ভেবে কয়েকদিন ঠিকঠাক খাওয়া ঘুম হয়নি তনুর। আমের টক গন্ধে পেট আর চোখ দুটোই যেন সজাগ। ঘরে ঢুকতেই রমেনের মুখোমুখি তনু। আর সময় নষ্ট করল না, প্রীতিও রান্নাঘরে। বাবা, আমাকে লাখ নয় 50,000 টাকা দেবে? আমি 3 বছর পর ফেরত দিয়ে দেব, কথা দিচ্ছি, দাও না বাবা। রমেন চুপ করে বসেছিলেন চেয়ারে, হয়তো কিছু চিন্তা করছিলেন। রেগে গিয়ে বললেন, টাকা টাকা আর টাকা, কি পেয়েছিস তোরা আমাকে? টাকা বানানোর মেশিন? এই তোর দাদা ফোন করে বলল মুম্বাইতে থাকার খরচ প্রচুর, ফ্ল্যাট কিনছে, তাই অত টাকা পাঠাতে পারবে না। পাঠাতো তো 15,000 টাকা, বলছে 8 দেবে। চিৎকার করে বলছেন কথাগুলো রমেন। কিভাবে চলবে এখন? তুইও তো ওই 1,000-2 টাকা দিয়েই খালাস, জানিস বাজারের দাম। রমেনের কথায় কোনো উত্তর করেনি সেদিন তনু। সত্যি তো একটু চাপ দিয়ে ফেলেছে ওর বাবাকে। আরে গলা আস্তে করো, বলার মা বাসন মাজছে, সব শুনে 5 কান করবে। প্রীতি চিরকাল এ ব্যাপারে তটস্থ। ঘরের কেচ্ছা নিয়ে ভীষণ মাথা ব্যথা। সেদিন দুপুরেও কিছু খায়নি তনু। সারাদিন ভেবেছিল কি করা উচিত। 50,000 টাকা যদি থাকতো সত্যি পালিয়ে যেত। রমেনের যা অবস্থা তাতে তনুকে বিয়ে দেওয়াও সম্ভব না, আর একজনের খাওয়া কম। দিদি আসবো? তনুর আবার বর্তমানে ফেরার পালা। দেখল দরজায় নিপা, শার্ট আর প্যান্ট পরে, ছোট ছোট কাটা চুল। দিদি, ওনাদের তোমার ঘরে ঢুকিয়ে বাথরুমটা দেখিয়ে দিলাম, দইয়ের ঘোল খেয়ে বসে আছে, আপনার কথা জিজ্ঞেস করছে। তনু বলল, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? নিপা বলল, না তো, বাবা তো দিব্যি ব্যাগ টানছিলেন, আমি টেনে নিলাম। মা খুব অসুস্থ মনে হচ্ছে, খুব কাশছে। তনু অবাক হয়ে বলল, বাবা মা? নিপা নির্বাক ভঙ্গিতে বলল, রাস্তায় পোস্টারে তোমার ছবি দেখে বাবা বললেন তো, ওই দেখো প্রীতি, তোমার মেয়ে, মস্ত মানুষ সে এখন। নিপার কথায় আপনি তনুর চোখের জল এসে জমে গেছে চোখের কোণে। ওরা এমনিতে বাধ্য, তনু না চাইলে ওরা বেরোবেও না। দিদি, আমি আর যাই, ছেলেটার কাল থেকে পরীক্ষা, তুমি বিকেলের দিকে বেরোলে ফোন করো। নিপার কোনো অনুমতির প্রয়োজন হয় না, সরাসরি প্রস্তাব। আসলেই মানুষটা শূন্য তনুকে চিনত, তাই বোধহয় এতটা সাহস। তনুও তাই বোধহয় বিশেষ কিছু বলে না। আচ্ছা যাও, খেয়ে যেও। বলতেই নিপা বলল, তোমরাও খেয়ে নাও, মা বাবার কিন্তু খিদে পেয়েছে। বলেই চলে গেল নিপা। সত্যি তো অনেক বেলা হলো। তাড়াতাড়ি ফোন বের করে অর্ডারটা দিচ্ছে তনু। ডাল, আলু ভাজা, রুই মাছ, চিংড়ি মাছ, এঁচোড়, মনে করে করে মা বাবার পছন্দের খাবারগুলো অর্ডার দিল তনু। শেষে বলল আমডাল। সেদিন শেষ আমডালের গন্ধ পেয়েছিল তনু।
এই 6 বছরে আমডাল মুখে দেয়নি। সেদিন দুপুরে অভুক্ত থাকার জ্বালা আজও ভোলেনি তনু। 2 থেকে 3 দিন নিজের ঘরটায় আটকে দিয়েছিল নিজেকে তনু। মাথায় তখন একটাই চিন্তা, নেকলেস। মায়ের ঘরের আলমারির চাবি কোথায় থাকে বেশ জানে তনু, কিন্তু সাহস করে ওটা নিতে পারছিল না। বাবা মায়ের কথাই শুনেছে একবার যে ব্যাংকে লকারের ব্যবস্থা হয়ে গেছে, তবু চাকরি পেয়ে আবেদন করেছিল। সুতরাং আর দেরি করলে তনুর হাতের বাইরে চলে যাবে সব। তাই আর দেরি করেনি তনু। দিনটা ছিল বুধবার। রমেন বেরোতেই প্রীতি স্নানে গেল। বাসন মাজছিল পলার মা। তাড়াতাড়ি কাজটা সেরেছিল তনু। যত্ন করে বের করে এনেছিল নেকলেসটা মায়ের লকার থেকে। তার থেকেও বেশি যত্নে গুছিয়ে নিয়েছিল নিজের ব্যাগে। পরের দিন ভোরে ট্রেন। সমর আর বিতান সব ব্যবস্থা করে রেখেছিল। এমনকি নেকলেসের বিক্রির জন্য বিতান কথাও বলে রেখেছিল 2-1টা দোকানে। সব গোছানো, শুধু তনুর বেরোনোর পালা। সারা রাত ঘুমোয়নি তনু। পাছে ঘুমিয়ে পড়লে ট্রেন বেরিয়ে যায়। 4-5 বার উঠে ব্যাগ খুলে দেখেছে নেকলেসটাকে। প্রতিবার অমনি সুন্দর লেগেছে। 6:30 বিতানের ফোন। আমি জানালায় দাঁড়ানো, ব্যাগটা ছুঁড়ে দে, আর আধ ঘন্টা পর বেরো তুই, আমি স্টেশনে দাঁড়াবো। সুন্দর পরিকল্পনা। অসুবিধা হওয়ারও কথা না, কারণ অত সকালে একটা বাচ্চাকে পড়াতে যায় তনু। বিতানের কথা মতো ব্যাগটা ছুঁড়তে যাওয়ার আগেও একবার নেকলেসটা বের করলো তনু। মা বলে এটা নাকি লক্ষ্মী। সত্যি লক্ষ্মী। এটা ছিল বলেই স্বপ্নপূরণ হতে চলেছে তনুর। বারবার দেখছিল তনু, কিন্তু কিছুতেই মন থেকে সায় পাচ্ছিল না। 2 বার ব্যাগে ঢুকিয়ে বের করে দিল তনু। ওর মন বলছে এটা অন্যায়, ঘোর অন্যায়। যতই বিপদে থাক তাই বলে চুরি, যতই ওর অধিকার থাক তাই বলে চুরি। ভাবনার মাঝেই জানলায় টোকার আওয়াজ, সাথে রমেনের কাশির শব্দ। ভয় পেয়ে ব্যাগটা ছুঁড়ে দিয়েছিল বিতানকে। নেকলেসটা তখনও খাটের ওপর। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার সাথে। ফোন বাজছে তনুর। হাতে নিয়ে দেখল বসাক জুয়েলার্স। ম্যাডাম, গয়নাটা চলে এসেছে, বিকেলে ডেলিভারি করতে পারি? মিস্টার জয়ন্ত বসাক ফোন করে বললেন। এই যে আপনার দাদা বললেন কাল দেবে। তনু বলতেই জয়ন্ত বলল, দাদা জানতো না, আমি এমার্জেন্সি সার্ভিসে পাঠিয়েছিলাম। পালিশের পার্টটা আসলে আমি দেখি, তাই দাদা জানতো না। ধন্যবাদ জয়ন্তবাবু, অনেক ধন্যবাদ। আপনি ওটা নিয়ে এসে আমার এখানে সোমদত্তা আছে, ওর থেকে বাকি পেমেন্ট নিয়ে নেবেন। আমি হয়তো ওই সময় ব্যস্ত থাকব। স্বস্তির নিঃশ্বাস ফেলে তনু বলতে বলতেই গদগদ হয়ে জয়ন্ত বললেন, দাদা নিয়ে যাবে আপনার ওখানে। ঠিক আছে, অসুবিধা নেই। ফোনে কথা চলাকালীন আরেকটা ফোন ঢুকছে বুঝতে পেরে একবার মোবাইলটা দেখল তনু। সমীরের নামটা দেখে তাড়াহুড়ো বেড়ে গেল তনুর। অনেক কিছু বলার আছে ওকে। আচ্ছা রাখছি দাদা। জয়ন্ত বসাকের সাথে কথা বলে ফোন রাখতে রাখতেই সমীরও ফোন কেটে দিয়েছে। বেশ কিছু কমপ্লেন ছিল, সেসব জানাবে বলেই ফোন করেছিল সমীরকে তনু। ফোন ধরেনি তখন ছেলেটা। সমীরের ফোনটা কেটে গেছে দেখে বিরক্ত মুখে তনু ফোনটা নিজেই ঘুরিয়ে করতে গেলে ব্যস্ত বলছে। এই একজন মানুষ যাকে কিছুতেই সামলাতে পারে না তনু। ভীষণ ছন্নছাড়া একজন। অনেকগুলো কমপ্লেন আছে। মনে মনে আরও একবার ভেবে নিল তনু কি কি বলবে আজ সমীরকে। এগুলো আগেই বলা উচিত ছিল, নেকলেসের চক্করে সব ভুলে গেছে। ভালো হলো একদিকে, নেকলেসটা একদিন আগে ডেলিভারি হয়ে যাবে। কাল বেলার ট্রেনে খাইয়ে উঠিয়ে দেবে বাবা মাকে। সেভাবেই বলে রাখতে হবে নিপাদিকে। বেকার মায়া বাড়িয়ে লাভ নেই। আর ছেলেই যখন ওনাদের সব, শুধু শুধু বেকার মিথ্যে সম্পর্ক টেনে লাভ কি তনুর? তোর দাদার তো বিয়ে রে, বাড়ি ভর্তি আলো, লোকজন হৈ হৈ করছে, তোকে বলেনি? বিতানের কথায় চমকে গেছিল তনু। দাদার বিয়ে? কেউ তো জানালো না। অথচ এই দাদাই ফোন করে কয়েক মাস আগেই বলল, নেকলেস কোথায়? তনুই বলে দিয়েছিল বিতানকে, ফোন নাম্বার দিয়ে দে আমার, না হলে ওরা তোকে টিকতে দেবে না, মেচে দেয়। এমনি তখন বিতানের বাবা হঠাৎ মারা গেছিলেন। বাড়ির পরিস্থিতি ভালো না। তনু চায়নি ওর জন্য বিতানের আর কোনো সমস্যা হোক। তখন প্রচুর টিউশন পড়ায় বিতান, সাথে এমএতে ভর্তি হয়েছিল সদ্য। এই সময় ওর নাম কিছু ভুলভাল রটিয়ে দিলে ভবিষ্যৎটাই অন্ধকার হয়ে যেত বিতানের। আর এরকম উপকারী একজন মানুষের ক্ষতি প্রাণ থাকতে হতে দেবে না তনু। ইনস্টিটিউটে ফোন নাম্বার দিতে হবে বলে কারখানা থেকে পাওয়া 1000 টাকা থেকেও কষ্ট করে 1 মাসে একটা ফোন কিনেছিল তনু। মনে আছে সেই মাসে ঘর ভাড়া দিতে পারেনি বলে কম কথা শোনাননি রায়গিন্নি। অথচ আজ যখন পার্লারে আসে কত আদর তনুর। আসলে আদরটা মানুষের 9 টাকার,
টাকা ছিল বলেই তো বাবা মা কত যত্ন করতো তপুকে। 3 মাসে একবার মুম্বাই থেকে বাড়ি আসতো ও তখন। খাওয়া ঘুম সব যেন রাজার হালে হতো। খুব কষ্ট হতো তনুর। একটু যত্ন একটু ভালোবাসা পেলে তনুও বাবা মায়ের কেনা হয়ে থাকতো। কি করে বিশ্বাস করলো মা বাবা যে তনু নেকলেসটা চুরি করলো? নিজের মেয়ের প্রতি একটুও ভরসা নেই। কোথায় রেখেছিস নেকলেস? শিগগির বল। দাদার কথার পৃষ্ঠে সেদিন প্রীতিকেও পাশ থেকে বলতে শুনেছিল তনু। বল তাড়াতাড়ি ফেরত দিতে, না হলে কিন্তু থানায় খবর দেব। আজও ঝরঝরে করে কেঁদে ফেলল তনু। অতগুলো বছর পর ওই কথাটা মনে পড়লে আজও একই রকম কান্না পায় তনুর। মা, নিজের মা, যার নাড়ি কেটে ডাক্তাররা বের করে এনেছে তনুকে, সে বলছে পুলিশে খবর দেবে মেয়ের নামে। অঝরে কাঁদছে তনু। তনুকা ম্যাজিকের তনু, যার পোস্টার শহরের বড় রাস্তা জুড়ে থাকে, যার ইন্টারভিউ নেবে বলে চ্যানেলগুলো মুখিয়ে থাকে, যার ভরসায় কয়েকশো মানুষ বেঁচে আছে শুধু সুন্দর হবে বলে। তাকে কি নির্দ্বিধায় চোর বলে দিল, তাও আবার নিজের মা। তনু বিশ্বাস করে যদি কেউ সৎ হয় সে জীবনে কখনো হেরে যাবে না। তাই তো তনুকার ম্যাজিকের জন্ম। যদি অসৎ উপায় সেসব করতো, আজ এই দিনটা কিছুতেই আসতো না তনুর জীবনে। হ্যাঁ রে তনু, পড়াতে যাবি না আজ? বাইরে থেকে রমেন জিজ্ঞেস করতেই খাটে পড়ে থাকা নেকলেসটাকে একটা ওড়না দিয়ে চাপা দিয়ে দিল তনু, পাছে বাবা দেখে না ফেলে। যদিও তনুর ঘরের দরজা তখনও বন্ধ। ঘর থেকেই বলল তনু, এই তো তৈরি হচ্ছি বাবা। মাকে বলো আজ 2টো পড়ানো আছে, ফিরতে ফিরতে বেলা 11টা বাজবে। একটু জল বিস্কুট খেয়ে বেরো মা, গরমে না হলে পিত্তি পড়ে যাবে। আমি বাথরুমে গেলাম, তুই দরজাটা টেনে বেরিয়ে যাস। বাইরে থেকে রমেন বলেছিলেন। তনুর ইচ্ছে করছে দৌড়ে বাইরে এসে বাবাকে একটু জড়িয়ে ধরে। আসলে তখনও তনু জানতো না ও আর কোনোদিনও ফিরবে না। আর রমেনও জানতেন না যে মেয়ে ওনার চলে যাচ্ছে বহু দূরে, আর দেখা নাও হতে পারে। সত্যি এরকম কোনো পরিকল্পনা ছিল না তনুর। ও তো ঠিক করেই নিয়েছিল কোর্সটা শেষ করেই বাড়ি ফিরে আসবে। তার মধ্যে যদি কিছু ভালো হয়ে যায় তাহলে বাড়িতে দেখা করে আবার কলকাতায় ফিরবে। মানে যোগাযোগ ছিন্ন হোক, এটা কখনোই চায়নি তনু। আচ্ছা বাবা, আমি দরজা টেনে দিয়ে যাব, তুমি সাবধানে থেকো বাবা। কথাটা বলেই জিভ কেটেছিল তনু। কথা এমন একটা অস্ত্র যার দ্বারা মানুষের বর্তমান পরিস্থিতি সহজেই লোককে বুঝিয়ে দেওয়া যায়। ভয়ে ভয়ে কান পাতল তনু। না, রমেন কোনো উত্তর দেয়নি আর। তাও কান পেতেছিল তনু। বাথরুমে দরজাটা টানার আওয়াজ হলো, মানে বাবা ভেতরে ঢুকে গেলেন। তাড়াতাড়ি নেকলেসটা হাতে তুলে নিয়ে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছে তনু। এটা একটা নেকলেস নয়, এটা ওর ঠাম্মার স্মৃতি। থাক, এটা এ বাড়িতে থাক, কিচ্ছু নেই এই বাড়ির এটুকু ছাড়া। তনু জানতো বাবার শেষ সম্বলটুকু দাদা নিয়ে গেছে, সেটা রমেনকে নিজের মুখে বলতে শুনেছিল তনু। তাই তো কিচ্ছু নেবে না। কলকাতায় গিয়ে কিছু না হোক লোকের বাড়ি কাজ করেও কোর্সটা করবে। মনে এটাই শান্তি থাকবে যে 1 টাকাও হাত পেতে নেয়নিও। 2 দণ্ড নেকলেসটা হাতে নিয়েই মায়ের ঘরে যাবে বলে বেরিয়ে গেল তনু। এখন আর আলমারিতে রাখা সম্ভব নয়, তাই ড্রেসিং টেবিলের ওপরে চোখের সামনে রাখলো তনু নেকলেসটা, যাতে উঠেই প্রীতির চোখে পড়ে আর আলমারিতে ঢুকিয়ে রাখে। খুব সাবধানে নেকলেসটা রেখে একবার খাটে শুয়ে থাকা মায়ের দিকে তাকালো প্রীতি। বিড়বিড় করে বলল, মা, বছর 3-এর মধ্যে ফিরে আসবো আমি। তোমাদের আর খারাপ থাকতে দেব না তখন। ততদিন সাবধানে থেকো তোমরা। বাথরুমে জলের আওয়াজ মানে এক্ষুনি রমেন বেরোবেন, আর মুখোমুখি হতে চায় না তনু। তাই তাড়াতাড়ি কাঁধে কলেজের ব্যাগটা ঝুলিয়ে বেরোতে যাবে। দরজায় দাঁড়ানো পলার মা। আরে কোথায় চললে তনু সকাল সকাল? সকাল সকাল পলার মাকে দেখে সত্যি অবাক তনু। তুমি এত সকালে? তনু জিজ্ঞেস করতেই পলার মা বললেন, কাল পলার বাচ্চা হবে, আমি আজ কাজ করে ওর শ্বশুর বাড়ি যাব। তোমার মা জানে সব। 1 সপ্তাহ আসবো না, মায়ের হাতে হাতে একটু করে দিও। বড্ড ভালো মানুষ এই পলার মা, সেরকমই জানতো তনু। কিন্তু তনু তো জানে নেকলেসটাও নেয়নি, তাহলে আর কে নিতে পারে? উত্তরটা খুব ভালো করে জানে তনু। পলার মা ওই সময় ঢুকেছে, আর ঘর পরিষ্কার করতে গিয়ে নিশ্চয়ই। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। ফোন বাজছে আবার। সমীর নামটা দেখে চোখের জল মুছে নড়ে চড়ে বসলো তনু। কোথায় নরম হতে হবে কোথায় শক্ত এটা তনু বেশ জানে। এই নরম গলার স্বর শুনতে পেলে সমীর আরও পেয়ে বসবে। হ্যালো ম্যাডাম, তখন থেকে ফোন করছি। উল্টো ঝাঁজ দেখিয়ে সমীর বলতেই তনু বলল, সে তো দেখতেই পাচ্ছি, একবার রিং করে লাইনটা ব্যস্ত করে দিলে। একটা কথা বলো তো ভাই, তোমাদের কি আমার সাথে কাজ করার ইচ্ছে আছে? সমীর গলায় আবেগ উচ্ছ্বাস সব মিশিয়ে বলল, কেমন কথা বলছেন ম্যাডাম?
তনুকার ম্যাজিক এখন গোটা দেশ কাঁপাচ্ছে। আমরা ধন্য আপনার কাজ করতে পেরে। গোটা দেশ লাগবে না ভাই, শহরের মানুষ কটা উপকার পেলেই হবে। কিন্তু তোমরা তো সেটা করতে দিচ্ছ না। আমার বানানো ম্যাটেরিয়ালটা নিয়ে গিয়ে তোমাদের অনেক কাজ থাকে, প্রিজারভেশন, প্যাকেজিং, কিন্তু কিছুতেই কোয়ালিটি মেনটেন হচ্ছে না। ব্যাড রিভিউ পেলাম দু এক জায়গায়। দেখো সমীর, তুমি যেমন বলেছ তেমন দিচ্ছি আমি, কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশানে কোনো কম্প্রোমাইজ করব না আমি, কখনো না। আচ্ছা দিদি, আমি দেখে নিচ্ছি কোথায় কি সমস্যা হচ্ছে। আচ্ছা, সোমদত্তা বলল সানস্ক্রিন আর নাইট ক্রিম লাগবে। সমীর খুব যত্ন করে প্রসঙ্গ বদলে দিল, বেশ বুঝতে পারল সেটা তনু। যাই হোক, ঝামেলা করে লাভ নেই। খুব খারাপ রিভিউ কিছু আসেনি, কিন্তু এগুলো নিয়ে তনুর নিজেরই খুব অস্বস্তি হচ্ছে। আচ্ছা শোনো, কন্টেনার প্লাস্টিক দেবে না, কাঁচ ব্যবহার করো, আর লোক পাঠিয়ে দাও, সানস্ক্রিন ম্যাটেরিয়াল রেডি আছে। আচ্ছা ম্যাডাম, আমরা প্রথমেই বললাম কাঁচই চলছে, সোমদত্তা বলল বলেই তো প্লাস্টিক করলাম। সমীর বলতেই তনু বলল, সে যা করেছো করেছো, এখন আমি যা বলছি সেটা করো। সমীর আচ্ছা বলেই ফোন রেখে দিল। কথার দম আছে তনুর। ছিল না যোগ্যতার, সাথে সাথে দম বেড়েছে। যদি প্রথম থেকেই থাকতো তাহলে সেদিন চিৎকার করে বলতো তনু, আমি চোর নই। তপু যখন সেদিন বলল নেকলেসটা ফেরত দে, আকাশ থেকে পড়েছিল তনু। কোথা থেকে দেবে? ও যে ঘরে রেখে এসেছিল সেটা ও আনেনি। কলকাতায় নেমে সমরকে সবটা খুলে বলেছিল, সাথে জিজ্ঞেসও করেছিল কি করা উচিত ওর। যদি সমর ফিরে যেতে বলতো পরে ট্রেন ধরে ফিরে যেত, কিন্তু আটকে দিয়েছিল সমর, আর তাতেই হয়তো ভালোবাসার প্রথম ধাপ উতরেছিল তনু। দাদা, তুই পলার মাকে জিজ্ঞেস কর, আমি কিন্তু চুরি করিনি, আমি কিচ্ছু নিয়ে আসিনি বাড়ি থেকে। তনু বলতেই হুঙ্কার করেছিল তপু, সাথে পাশ থেকে প্রীতিও। নোংরা মেয়ে একটা, বাড়ি থেকে পালিয়ে কোথায় গিয়ে ফষ্টি নষ্টি করছিস ভাবছিস জানি না? একদম ফিরবি না এই বাড়িতে, তুই মরে গেছিস এই বাড়ির জন্য। আর শুনতে পারেনি তনু, ফোনটা কেটে দিয়েছিল। প্রচণ্ড আঘাত পেয়েছিল তনু। একে তো মা দাদার অমন ব্যবহার, সাথে ঠাম্মার নেকলেস। সত্যি কিছু জানে না তনু কি হয়েছিল সেদিন, তবে ওটা যদি কেউ নেয় সেটা পলার মা। কিন্তু এই কথাটা কারোকে বোঝাতে পারেনি তনু। যতবার ফোন করে বোঝাতে গেছে অপমানিত হয়েছে। এমনকি রমেনও একদিনের জন্য কথা বলেনি পলার সাথে। নিজের মেয়ের থেকে কাজের বউয়েরও দাম বেশি ওই বাড়িতে। দিদি, খাবার এসে গেছে, আমি কি পরিবেশন করে দেব? দরজায় দাঁড়ানো বিমলা মাসি, ভীষণ শান্ত আর মমতা ভরা মুখ, কেমন যেন মা মা। তনু বলল, তুমি খেয়েছো মাসি? বিমলা বললেন, আগে তোমাদেরটা বেড়ে দিই চলো, তারপর আমি খেয়ে রান্নাঘর পরিষ্কার করে দেব। ঘড়িতে প্রায় বেলা 2:30। তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠল তনু। ছি ছি, বাড়িতে ওদের দুপুরে ঠিক 1:30টার মধ্যে খাওয়া হয়ে যায়। খারাপ লাগছে এবার তনুর। বলল, মাসি তুমি 2টো থালা সাজাও, আমি ওপরে নিয়ে যাচ্ছি। ইচ্ছে করে নিচের ডাইনিং টেবিলে ওনাদের খাওয়ার ব্যবস্থা করেনি তনু। বড্ড আবেগের জায়গা এই খাওয়ার টেবিল। কি কথা হবে, কি পরিস্থিতি তৈরি হবে বাইরের এতগুলো মানুষ শুনবে, তার থেকে ঘরে বসেই খাক। তাড়াতাড়ি গায়ে ওড়নাটা ফেলে হাতে মোবাইলটা নিয়ে বেরিয়ে এলো তনু। কাচের দরজাটা টেনে দিল। বুকের মধ্যে অজস্র ঝড় চলছে, সাথে সমুদ্রের ঢেউয়ের মতো গর্জন। মুখে খালি একটা কথাই বিড়বিড় করছে তনু, আমি সত্যি সেদিন নেকলেসটা চুরি করিনি, সত্যি আমি জানি না ওটা কে নিল। এসব বলে নিজেকে প্রস্তুত করল তনু। হয় এই প্রসঙ্গ উঠবেই না, অথবা আজকের কথা প্রথম থেকে শেষ অবধি এই একটা বিষয়ই হবে, নেকলেস। রমেনদা, তোমার মেয়েটা বড্ড লক্ষ্মী, দেখো একদিন অনেক বড় হবে ও। পাগলা জগাই বলেছিল কথাটা। সেদিন তনুর সাথে স্কুল থেকে ফিরছিল রমেন। ক্লাস 5 থেকে 6 অঙ্কে কনসিডারে পাস বলে গার্জিয়ান কল হয়েছিল। প্রীতি বলে দিয়েছিল ও যেতে পারবে না, তাই অগত্যা রমেনই গেছিল। ফেরার সময় মেয়েকে নিয়ে চায়ের দোকানে চা খেতে ঢুকেছিল রমেন। সেখানে জগাই সারাদিন থাকে। প্লেট কাপ ধুয়ে দিলে চা পাউরুটি দেয় দোকানদার, তাতেই খুশি জগাই। সারাদিন ভুলভাল কথা বলতো বলে সবাই ওর নামের আগে পাগলা কথাটা জুড়ে দিয়েছিল। তল্লাটের সবাই জগাইকে চেনে, সেই সূত্র ধরে রমেনও চেনে। ওর খুব খারাপ লাগতো সবাই ওকে পাগলা বলতো বলে, কিন্তু মেয়ে একদিন বড় হবে এই কথাটা শুনে সেদিন রমেনেরও পাগলা মনে হয়েছিল জগাইকে। সেদিন লজ্জায় কুঁকড়েছিল ওই 11 বছরের তনু। সদ্য গার্জিয়ান কলে অনেক কথা শুনতে হয়েছিল রমেনকে। তনুরও খুব রাগ হয়েছিল পাগলা জগাইয়ের কথায়।
কিন্তু রমেনের আজ মনে হচ্ছে ও পাগলা নয়, একদমই নয়, বরং বেশ দূরদর্শী। নরম সোফায় গায়ে এলিয়ে বসে এসবই ভেবে চলেছে রমেন। কি সুন্দর ঘরখানা, ঠান্ডা, বড়, পরিষ্কার, সব কিছু সাদা ধবধবে। এত সুন্দর ঘর তো রমেন টিভিতেই দেখেছে। মেয়ের বাড়ি নিয়ে বরাবর স্বপ্ন দেখত রমেন, সুখে সংসার করবে ওর মেয়ে। রনিতা, পিউ, মানে আশেপাশের বাড়ির যত মেয়েরা আছে ওদের থেকেও ভালো ঘর পাবে মেয়েটা। বর বাচ্চা সব নিয়ে রমেনের বাড়িতে আসবে, ঘর ভরে থাকবে ওর। পাশের বাড়ির মেয়েদের দেখে খুব আফসোস হতো রমেনের। যখন মেয়েগুলো বাড়ি আসে, গম গম করে বাড়িগুলো, খুব কান্না পেত রমেনের। বেচারা মেয়ে, ওর কত দুর্ভাগ্য যে চোর বদনাম নিয়ে বেঁচে আছে। রমেন জানে চুরি করেনি তনু, করতেই পারে না। যেদিন চিৎকার করে বাড়ি মাথায় করেছিল তপু আর প্রীতি, সেদিন প্রীতিকে দেখে খুব লজ্জা আর অবাক লাগছিল রমেনের। যে মানুষটা সারাটা জীবন পরিবারের কেচ্ছা নিয়ে এত সচেতন, সে কিভাবে পারল মেয়ে চোর বলে ছেলের সাথে চিৎকার করে বাড়ি মাথায় করতে? বাড়ি ভর্তি কত লোক তখন। মনে আছে দিনটা ছিল তপুর আশীর্বাদ। তার আগে প্রীতি আর রমেন দুজনেই জানত নেকলেস চুরির কথা, কিন্তু রমেনের মাথার দিব্যিতে সেটা লুকিয়ে রেখেছিল প্রীতি। কারণ রমেন ততদিনে বুঝে গেছিল তপুর প্রচণ্ড লালসা, আর ছোট থেকেই ওনারা দুজনেই বড্ড মাথায় তুলেছিল ছেলেকে। মুখে যাই বলুক, নিজের ভাগটা বেশ গুছিয়ে নিতে জানে ও। বোন যে বাড়ি ছেড়ে চলে গেছে তাতে বিন্দু মাত্র মাথা ব্যথা ছিল না তপুর। মেয়ের যাওয়াতে প্রীতি নাওয়া খাওয়া ভুলে গেছিল, রমেনেরও শরীর যেন চলতো না। বিতানের বাড়িতে রোজ গিয়ে পড়ে থাকতো রমেন, কারণ পলার মা বলেছিল রাস্তায় বিতানকে বড় একটা ব্যাগ নিয়ে যেতে দেখেছিল তনুর চলে যাওয়ার দিন। সেই থেকে সন্দেহ করে। বাজে কথা বলে ভালো কথা বলে সবটা জানতে পেরেছিল রমেন বিতানের থেকে। মহেশদা, মানে বিতানের বাবা, তখন সদ্য মারা গেছেন। সেই আঘাতটাকে কাজে লাগিয়েছিল রমেন। মনে মনে কম অভিশাপ দিয়েছে মেয়েটাকে, কিন্তু আজ এই ঠান্ডা ঘরে বসে বিতানের জন্য যেন খুব মন খারাপ লাগছে রমেনের। সাথে গর্ব হচ্ছে আজকের দিনেও এমন সৎ বন্ধু আছে। কত বাজে কথা বলেছিল রমেন ওকে, ওর শুধু একটাই কথা, আমি জানি না। আর যখন ফোন নাম্বারটা দিল, বিতান শুধু বলেছিল তনু দিতে বলল বলে দিলাম। ভাবলে মনটা ভালো হয়ে যাচ্ছে রমেনের। কত বড় সাহস, ও নেকলেসটা চুরি করে! ঠাম্মার স্মৃতি বাড়ির বউ পাবে, মেয়ে নয়। জানাজানি হওয়ার পর কেমন হিংস্র হয়ে গেছিল তপু। সব খাবো আমি, এটাই যেন ওর লক্ষ্য ছিল। ওরই বা দোষ কি? ছোট থেকে তো দেখেই এসেছে অতিরিক্ত ডিম, মাছের বড় পিস, মাংসের অতিরিক্ত টুকরো প্রীতি ছেলের পাতেই তুলে দিত। আর যবে থেকে আরও নিশ্চিত হলো যে এ ছেলে নয়, সোনার ডিম পাড়া হাঁস, একের পর এক ভালো ভালো রেজাল্ট করে, তখন পরিবারের মুখ উজ্জ্বল করছে তপু। আজ রমেন পরিবর্তন হয়েছে, কিন্তু তখন তো রমেন নিজে বাজার করতে গিয়ে বড় সাইজের মাছের পিসটা কাটাতো ছেলের জন্য, বাকিগুলো সমান থাকতো। তাহলে প্রীতির একার দোষ কোথায়? যদিও প্রীতি বরাবরই ছেলে ঘেঁষা, তাই তো তপু যখন এক ঘর লোকের সামনে চিৎকার করে তনুকে চোর বলছিল, প্রীতিও রমেনকে দেওয়া সব দিব্যি ভুলে ছেলের সুরে সুর মিলিয়েছিল। অন্য ঘরে অতিথি আপ্যায়নে ব্যস্ত ছিল রমেন। বাইরে এসে দেখছিল ফোনে খুব বাজেভাবে তনুকে কথাগুলো বলছে তপু। চিৎকার করে থামিয়ে দিয়েছিল রমেন। বলেছিল, আমার যা ছিল তোকে দিয়েছি, তাহলে ও কেন বঞ্চিত হবে? তুই তো একটা টাকাও দিলি না, আর আমারও সামর্থ্য নেই ওকে কিছু দেওয়ার, তাই ওটা ওরই। যদিও নিয়ে থাকে, কিচ্ছু অন্যায় করেনি। দরজার টকটক শব্দে বুকটা ধুকপুক করছে রমেনের। আজ দেখবে মেয়েকে, মনে হচ্ছে কয়েক যুগ পর দেখবে। দরজা ঠেলে ঢুকলো একটা মেয়ে, হাতে দুটো থালা। পেটে খিদের জ্বালা থাকলেও খাবার নয়। রমেনের চোখ শুধু তনুকে খুঁজছে। দেখতেও পেলেন মেয়েটির ঠিক পেছনে 2 গ্লাস জল নিয়ে ঢুকলো তনু। তনু, বুকের পাঁজর রমেনের, বেঁচে থাকার শক্তি। কতদিন পর দেখছে মেয়েটাকে, আরও ফর্সা হয়ে গেছে। মাথার অত লম্বা চুলগুলো নেই, সব কেটে ফেলেছে। আগে ছোটবেলায় যখন গরম পড়তো চুল কাটাতে নিয়ে যেত রমেন ছেলে মেয়েকে, কিন্তু কিছুতেই মেয়েকে নিয়ে যাওয়া যেত না। ও নাকি হাঁটু অবধি চুল বানাবে। কোথায় গেল ওর সেসব শখ?
কে জানে, হয়তো পুরনো সব কিছু ছুঁড়ে ফেলে দিয়েছে মেয়েটা, প্রচণ্ড অভিমান করেছে। বাবা, কেমন আছো? গ্লাসগুলো সামনে টেবিলে রাখতে রাখতে বলল, বড্ড রোগা হয়ে গেছো। মা কোথায়? চোখের পলক পড়ছে না রমেনের, এক দৃষ্টিতে দেখছে মেয়েকে। এই মেয়ে যে কিনা প্রতি বছর গার্জিয়ান কলে পাশ করত, এই মেয়ে যার পড়ার কোনো ইচ্ছেই ছিল না, আর আজ। কি গো, মা কোথায়? আবার বলল তনু। বাবা অবাক হয়ে দেখছে তনুকে। তনু এড়িয়ে গেল সেই দৃষ্টি। একদম মায়ায় জড়াতে চায় না ও, শুধু এই অপবাদটা ঘোচাবে বলে মা বাবাকে এত অনুরোধ করে আনিয়েছে কলকাতায়। পারত যেতেও একবার বাড়িতে, কিন্তু তনু চেয়েছে বাবা মা আসুক, দেখে যাক। কোনো নোংরা মেয়ে নয় তনু, যেটুকু করেছে নিজের চেষ্টায়। লোকে বলে জীবনের যে কোনো উন্নতির পথে বাবা মায়ের আশীর্বাদটা খুব দরকার, কিন্তু তনু বুকে হাত দিয়ে বলতে পারে আজ যা কিছু হয়েছে সব নিজের চেষ্টার ফল। তুমি স্নান করেছো বাবা? জিজ্ঞেস করল তনু। আমি এসেই করলাম। তোর যা জরুরি তলব, তাই কোনো কাজে ঠিকঠাক সেরে আসতে পারিনি। সব তো সারলাম এখানে। তোর বাথরুমে ঢুকে তো চোখ কপালে উঠেছে। এতগুলো কল কোনটা চালাবো বুঝতেই পারছি না। একটা দেখে চালালাম, ওটাই তোর মাকে দেখিয়ে এলাম। সরল হাসি হাসছেন রমেন। মনে পড়ল তনুর বাড়ির বাথরুমটার কথা। আগে তো প্রীতি রাস্তার কল থেকে জল আনতো, আর তাতেই সারা হতো সব কাজ। যবে থেকে তবু সংসার ধরেছে, বাথরুম রান্নাঘর সব একই ছাদের তলায়, তাও বড্ড স্যাঁতসেঁতে নোনা ধরা দেওয়াল। সেটুকু রেখেই চারপাশটা শুধু ঢেকে দিয়েছিল তপু। তোর চুলগুলোর কি হলো? তনুর একদম মুখের সামনে এসে দাঁড়িয়েছে প্রীতি। গায়ে তখনও স্নানের জল সব শুকোয়নি। বাড়িতেও এভাবেই বাথরুম থেকে বেরোতো প্রীতি। মাটিতে তাকিয়ে দেখলো জল জল হয়ে আছে মাটিটা। কেটে ফেলেছি, অত বড় চুল সামলানো মুশকিল। কিছুই হয়নি যেন, এভাবে মুখ করে বলল তনু। প্রীতি তাকিয়ে আছে মেয়ের দিকে। কে জানে, মা হয়তো বলবে খুব রোগা হয়ে গেছিস তুই। আসলে সব মায়েরা নিজেদের বাচ্চাদের অনেক দিন পর দেখলে এভাবেই বলে। কিন্তু প্রীতি বলল, খুব সুন্দর হয়ে গেছিস তুই। বোঝা যাচ্ছে সুখ তোর পায়ে লটাচ্ছে। কথাগুলো প্রীতির খারাপ না, খারাপ অতীতটা, খারাপ আগেকার দিনগুলো, খারাপ বলে ফেলা কথাগুলো। ওকে বলে দে এই বাড়িতে আর ফিরতে হবে না, আমাদের জন্য অমৃত। তপুর পাশ থেকে এই কথাগুলোই বলেছিল প্রীতি সেদিন। আবার একরাশ ঘৃণায় মুখটা তেতো লাগছে তনুর, কিন্তু অতিথি আপ্যায়নে এর কোনো রকম প্রভাব চায় না ও। তাড়াতাড়ি টেবিলটা বের করে দুটো থালা পেতে দিল, গুছিয়ে দিল সেখানে ভাত, ডাল, ভাজা, 2 রকমের মাছ, আরও কত কি। আরে করছিস কি? এত খেতে পারি নাকি আমরা? অভ্যেসও নেই আমার। প্রীতির সব কটা কথাকে এভাবে ফেলে দিলে হবে না, 2-1টা গায়ে মাখতে হবে বই কি। কেন গো, এত দামি ছেলের মায়ের খাবার অভ্যেস নেই মানে? প্রশ্নটা করতে পেরে বেশ ভালো লাগছে তনুর। কিন্তু হলে কি হবে, মনটা অস্থির। এখন ছেলের নামে কত প্রশংসা করবে, কত ভালোবাসা দেখাবে, সেটাই আবার সহ্য হবে না তনুর। ডাল দিয়ে ভাত মেখে মুখে তুলল রমেন। প্রীতি তখনও ভাত নিয়ে নাড়াচাড়া করছে। মেয়ের টাকায় কেনা খাবার খেলে ছেলের অমর্যাদা হবে, এটাই ভাবছে বোধহয়। খাও প্রীতি, খাও। কতদিন তোমায় ভালো কিছু খাওয়াতে পারিনি। খাও, মেয়ে খাওয়াচ্ছে, খাও। ভীষণ সরল হয়ে গেছে রমেন। কি সরলতার সাথে কথাগুলো বলছে, অথচ বুঝতে পারছে না রমেন মেয়েকে জিতিয়ে দেওয়া মানে ছেলেকে হারিয়ে দেওয়া। বয়সী বোধহয় এত সরলতা আনতে পারে। খাও না মা, এমনিতে বড্ড দেরি হয়ে গেছে, তোমরা এত বেলায় খাও না। রান্নাগুলো বেশ রিচ, হজম হতে যদি সমস্যা হয়। প্রসঙ্গ বদলে পরিস্থিতি বদলে দেওয়ার চেষ্টা করলো তনু। খাওয়া শুরু করলো প্রীতি। একের পর এক দারুণ দারুণ খাবার নিজের হাতে পাতে তুলে দিচ্ছে তনু। তনুর সব কাজের জন্য লোক আছে, রান্নার, খেতে দেওয়ার, কিন্তু আজ নিজের হাতে খেতে দেবে ঠিক করে নিয়েছিল তনু। ঠিক ছোটবেলায় যেভাবে যত্ন করে মা খেতে দিত ওকে, একদমই সেরকম, শুধু চিত্রখানা বদলে গেছে। মা হয়েছে মেয়ে, আর মেয়ে হয়েছে মা। মা, এরকম মা কোনোদিনও হবে না তনু, কখনোই না। যদি কখনো সুযোগ আসে, ও হবে পৃথিবীর সেরা মা। চিংড়ির দাম কত এখানে? চিংড়ির মাথা থেকে রস টেনে বের করে খেতে খেতে জিজ্ঞেস করল রমেন। তনু বলল 250 টাকা প্লেট।
প্রতি প্লেটে 2টো। এটুকু জানি, এর বেশি আমিও জানি না বাবা। বাজার হাট এসবের লোক আছে আমার, সব দিকে নজর দেওয়ার সময় কোথায়। মাথা নাড়ালেন রমেন, আর অবাক দৃষ্টিতে দেখছে প্রীতি মেয়েকে। তনুর যেন মনে হলো প্রীতি বলতে চাইছে যে এসব বড়লোকই আনা কিভাবে হলো তোর? নেকলেসটা না থাকলে কি করতি তুই? আবার নেকলেসটা ঝলক দিল তনুর মনে। আর কিছুক্ষণের মধ্যেই এসে যাবে তনুর হাতে একদমই হুবহু ঠাম্মার নেকলেস। হঠাৎ কাশি শুরু হলো রমেনের। বিষম খেয়েছে বোধহয়। তনু উঠে তাড়াতাড়ি জল খাইয়ে দিল বাবাকে। প্রীতি পাশ থেকে বলছে, অল্প করে খাও, অত লোভ কিসের তোমার? পেয়েই গপ গপ করে খাচ্ছ, খাবার দেখোনি কখনো? প্রীতির কথায় বুকটা কেঁপে উঠল তনুর। কি বলছো মা এসব তুমি? কেন বলছো? প্রীতির কথায় ফুপিয়ে উঠল তনু। প্রীতি বলেই যাচ্ছে, যার হৃদয় এত দুর্বল তার এসব খাওয়া মানায় না। কি হবে কাল যখন এটুকুও জুটবে না? ছেলে তো গেছে, মেয়ের ওপর আর লোভ করো না। ছেলে গেছে মানে? কোথায় গেছে দাদা? তনু জিজ্ঞেস করতে প্রীতি বলল, যেখানেই যাক, আমাদের কাছে নেই। যাও একটু ছিল, বাবার হার্টের অবস্থা ভালো না শুনে আরও পিছিয়ে গেল। আগে 2 মাসে একবার টাকা পাঠাতো, এখন ইচ্ছে মতো। তাই তো ওর পাঠানো টাকায় হাত দিতে দিই না তোর বাবাকে। বাড়িটার সামনেরটা ভাড়া দিয়ে দিব্যি চলে যাচ্ছে দুজনের। প্রীতির গলায় রাগ অভিমান ঝরে পড়ছে। রমেন প্রীতিকে থামিয়ে বলে উঠল, আহা থামো না, 1-2 দিনের জন্য ঘুরতে এসেছো, ঘোরো, বাড়ি যাও। তনু দেখছে রমেন হাঁপিয়ে যাচ্ছে কথাগুলো বলার সময়। হঠাৎ ঘরের ফোনটা, যেটা দিয়ে নিচের সাথে যুক্ত হয়ে আছে, সেটা বেজে উঠল। তাড়াতাড়ি গিয়ে ফোনটা ধরল তনু। দিদি, একবার নিচে আসবে? প্রশান্ত বর্ষাক এসেছেন। পিঙ্কির মুখে নামটা শুনেই বুকটা আবার ধক করে উঠল তনুর। নাটকের শেষ দৃশ্য বোধ হয় শুরু হয়ে গেছে। আসছি আমি বলে ফোনটা রেখেই প্রীতিকে এসে বলল, মা, আমের টক ডাল বলেছিলাম, দিতে পারিনি, তাই একটা আইটেম পাঠিয়েছে, আমের টক ঝোল। শেষ পাতে তুমি আর বাবা নাও, আমি একটু আসছি, একজন এসেছেন দেখা করতে। বলেই বেরিয়ে গেল তনু। বেরিয়ে নয়, পালিয়ে গেল বলাই ভালো। কেন ওভাবে কথা শোনাচ্ছ মেয়েটাকে? কি দোষ ওর? ওকে তো তুমি মৃত মনে করতে। তোমার প্রাণের ছেলে তোমার থেকে অনেক দূরে, তার দায় কি মেয়েটার? ও তো কিচ্ছু জানতো না। খুব সাবধানে কথাগুলো বললেন রমেন। এই এক সমস্যা হয়েছে ওনার এখন। বিষম খাচ্ছে খুব ঘন ঘন, আর সেটা খাওয়ার পর বেশ কিছুক্ষণ অবধি কথা বলতে গেলেই হাঁপিয়ে যাচ্ছে। মানেটা কি? কি বলতে চাইছো? আমি নিজেই অকমা ঢেকেই ভাবি, তাই তো এমন 2টো অমানুষ পেটে ধরেছি। আজ আমি কিছুতেই আসতাম না, শুধু তোমার জন্য আসলাম। তোমার শরীরের যা অবস্থা, খুব বেশি দিন নেই, তুমি জেনে রেখো। স্বামীর হাফ ধরে যাওয়া মুখ দেখে মায়া হলেও এই কথাগুলো বলতে ছাড়ছে না প্রীতি। যে কেউ দেখলে বুঝতে পারবে উনি কতটা বীর শ্রদ্ধ নিজের সন্তানদের প্রতি। এতটা রাগ কোনো মা যে সন্তানের ওপর করতে পারে জানা ছিল না। আচ্ছা, তুমি কেন রেগে যাচ্ছ একটু বলবে আমায়? আর এটাও বলো তনুর দোষটা কোথায়? রমেন আজকাল যুক্তি দিয়ে মেয়ের দোষ ঢাকার চেষ্টা করে। তুমি তো মেয়ের দোষ কোনো কালেই দেখতে না, আর আজও দেখছো না। তোমার মেয়ে যে এখন রঙিন পর্দার নায়িকা, নিজেও সুন্দর হচ্ছে, লোককেও সুন্দর বানাচ্ছে, শুধু জঞ্জালে ফেলে রেখেছে মা বাবাকে। রমেন খেয়েই যাচ্ছে। একে একে দই, কাতলা, চিংড়ি শেষ করে আমের টক ঝোলে চুমুক দিয়ে বলল, প্রীতি, আম ঝোলটা খেয়ে দেখো, যা পাচ্ছ গ্রহণ করো। কে জানে কাল সকালটা দেখব কিনা আর। তুমি খাও ওই চোরাই টাকার জিনিস। ছি, ঘৃণা হয় আমার ওদের সন্তান বলতে। এর থেকে নিঃসন্তান হওয়া ভালো ছিল। প্রীতির কথার মাঝে নেকলেসটা এনে মায়ের গলায় পিছন থেকে পরিয়ে দিল তনু। সোনার এত ভারী গয়নাটা প্রশান্ত বসাক তনুর হাতে দিতে চেয়েছেন বলেই ডেকেছিলেন। কাজের মেয়েগুলোকে ভরসা করেননি উনি। কি করে বলবে তনু, এ জীবনে কারোকে ভরসা করা উচিত না? এই তো মা বাবাকে ভরসা করে রেখে গেছিল। এসে যা শুনল, মনে হচ্ছিল ভগবান তনুকে কালা করে দিক কয়েক মুহূর্তের জন্য। প্রীতি নিচু হয়ে নিজের গলার দিকে দেখছে। কি দেখছে এটাও? এই তো সেই নেকলেস যেটা বিয়ের পর শাশুড়ি একমাত্র ছেলের বউয়ের গলায় পরিয়ে দিয়েছিলেন। সোনার গয়না খুব বেশি কিছু ছিল না প্রীতির, থাকা বলতে ওই একটাই গলা ভর্তি নেকলেস। মাঝে মাঝে মনে হয়েছে ওটা ভাগ্যিস ছিল না, থাকলে ছেলের বউকে দিতে হতো। মেয়ে মানুষের গয়নার খিদে তো বরাবরের, তারপর যদি অভুক্ত পেট হয়। কেমন লাগছে মা? চোখ নাচিয়ে জিজ্ঞেস করল তনু। চোখ মুখ নিমেষে বদলে গেছে প্রীতির, লক্ষ্য করল তনু। তারপর রমেনের দিকে তাকিয়ে বলল,
কেমন লাগছে দেখো তোমার বুড়ি বউকে। প্রীতি যেন গদগদ। তনু বারবার চোখের পাতা ফেলছে। জলটা লুকোনো বড্ড দরকার। বুকটা ফেটে যাচ্ছে তনুর। মনে হচ্ছে আজ রাতেই চলে যাক ওর মা বাবা, আর না দেখা হোক এ জন্মে। গয়নাটা তুই বিক্রি করিসনি? তাহলে এত পড়াশোনা এত কিছু? জিজ্ঞেস করলো প্রীতি। না মা, বন্ধক দিয়েছিলাম, সব মিটে যাওয়ার পর তুলে নিলাম। আজই পালিশ করিয়ে আনলাম। নাও, তোমার জিনিস তোমার কাছে রাখো। এত ভারী হার ভীষণ দুশ্চিন্তার কারণ। আজকাল কি সুন্দর মিথ্যে বলতে পারে তনু, আর হবে নাই বা কেন? ও কি যেমন তেমন? ও যে তনুকার ম্যাজিকের তনুকা, ও ম্যাজিক জানে যে। ও বাবা, দেখো তোমার মায়ের সেই হারটা। কি ভাবলে তোমার ছোচা মেয়েটা, চোর মেয়েটা সব নিয়ে নিল? ধুস, এরকম একটা হার আমায় মানাবে নাকি? ওটা তোমার সুন্দরী ছেলের বউকে দিয়ে দিও, কি অপূর্ব দেখতে। তনুর কথায় প্রীতি বলল, তোকে কে দেখালো? তনু হেসে বলল, আমি ম্যাজিক জানি। বলে হাত দুটো জাদুকরের মতো ঘোরালো তনু। রমেন পায়ে পায়ে উঠে বাথরুমে ঢুকে গেল। প্রীতির খাওয়া শেষ হয়নি, কিন্তু তাও যেন পেট ভরে গেছে সম্পত্তির এমনই গুণ। তনু ফোন করে নিচে খবর দিল যাতে খাবারের এঁটোটা তুলে নেয়। প্রীতি হাত ধুয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে হারখানা। কি অপূর্ব কাজ। পালিশ হয়ে এসে যেন রূপ খুলে গেছে আরও। রমেন ধীরে ধীরে পাশের ঘরে গিয়ে একটা খাম হাতে বেরিয়ে এলো। প্রীতি হার নিয়ে ব্যস্ত, আর তনু ফোন নিয়ে। খুব মন খারাপে লজেন্সের গেমটা বেশ সাহায্য করে মন ঠিক করতে। আসে আর যায়, তনু খালি একই লজেন্সগুলোকে মিলিয়ে দেয়। রমেন এসে খামটা ধরল তনুর সামনে। তনু নরম গদির সোফায় তখন আরও ডুবে আছে। আর 6 ফুটের কাছাকাছি রমেন, বয়সের ভারে 5-10 হলেও উচ্চতায় বেশ দূরত্ব মেয়ের থেকে। কি আছে বাবা এতে? তনু জিজ্ঞেস করল। নত হয়ে বসে পড়ল রমেন। অঝরে কেঁদে যাচ্ছে। তনু উঠে জড়িয়ে ধরল বাবাকে। কি হয়েছে বাবা? বলো না, কি হয়েছে? কি আছে এতে? প্রীতি নেকলেসটা রেখে ছুটে এলো। বড্ড রাগী একগুঁয়ে মানুষ রমেন। সেই মানুষটা এভাবে কাঁদছে দেখে হতবাক হয়ে গেল প্রীতি। তনু ততক্ষণে বাবাকে নিয়ে সোফায় বসিয়ে জল খাইয়ে দিল খানিক। ঠিক আছো বাবা? জিজ্ঞেস করল তনু। এভাবে জিজ্ঞেস করতো রমেন যখন মেয়েটা ওনার খুব কষ্ট পেত ছোটবেলায়। ছোটবেলার বড়বেলার বিস্তর ফারাক। কেমন বদলে যায় অনুভূতিগুলো, মানুষগুলো। টাকাটা রাখ মা, এটা তোর 50,000 টাকা আছে। শেষ অবধি এইটুকুই তো চেয়েছিলি তুই। কিছু দিনই তোকে, কিচ্ছু না। তাই এই 50,000 টাকাটা তোর জন্য নিয়ে এসেছিলাম। কি করে জানবো তুই পড়াতে গিয়ে আর ফিরবি না? একটু থেমে আবার বলল রমেন। বাথরুম থেকে ফিরে দেখলাম নেকলেসটা ড্রেসিং টেবিলের ওপর রাখা। ভাবলাম তোর মা বোধহয় বের করেছিল পালিশ করে ব্যাংকে রেখে আসবে বলে। কিচ্ছু ভাবিনি, সোজা নিয়ে গিয়ে মুখার্জিদাকে দিয়ে 50,000 টাকা নিয়ে এসেছিলাম। বলেছিলাম একদিন এসে সুদ সমেত টাকা দিয়ে ফেরত নিয়ে যাব। এই অবধি বলে কেঁদেই যাচ্ছেন রমেন। তনু এবার বাবার হাঁটুর ওপর মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে। অঝরে জল পড়ে যাচ্ছে সেখান থেকেও। প্রীতিও যে কখন এসে মেয়ের পায়ের কাছে বসে পড়েছে। সকলের একটাই মিল এখন, শেষ না হওয়া চোখের জল। প্রীতি, মেয়েটা চুরি করেনি গো। তোমাদের কতবার বলেছি যে ওটা ওর প্রাপ্য। কিছু দিনই মেয়েটাকে অপবাদ ছাড়া। আমি তোমাদের সবটা বলে দিতাম, কিন্তু তোমার ছেলে আমাকে ছাড়তো না। সুদ সমেত ওই নেকলেসটা নিয়ে যেত। ওটা আমি আমার মেয়েকেই দেব ঠিক করেছিলাম। ওটা ওরই প্রাপ্য। প্রীতি ভাঙা গলায় বলল, আমাকে বলতে একবার, অন্তত একবার। আমি যে বড্ড বোকা, যা দেখি সেটাকেই বিশ্বাস করে কষ্ট পাই, কষ্ট দিই সবাইকে। তনুর কান্না বরাবর খুব চুপচাপ। জলদেরও বলা আছে বুঝে শুনে তবেই বেরোবি, কিন্তু আজ যেন ওরাও অবাধ্য। বাবা, এই বাবাকেও কত ভুল বুঝেছিল, অথচ এই বাবাই ওর জীবনে সবটা নিজের দায়িত্বে মিটিয়েছে। বছরের পর বছর দিদিমণিদের বলা কথাগুলো নিজেই শুনে বুকে রেখে দিয়েছিল। কিচ্ছুটি বলেনি মেয়েকে কখনো। খুব কষ্ট হচ্ছে তনুর। কষ্ট যে ভালোবাসারই আরেকটা রূপ। প্রীতি কিচ্ছু বলছে না, শুধু মেয়ের পায়ে হাত বোলাচ্ছে। এ যেন কালবৈশাখী শেষে প্রচণ্ড বৃষ্টিতে আগুন নেভার মুহূর্ত। এই মুহূর্তে নিঃশব্দতাই একমাত্র শব্দ। কাল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেব, যাবে আমার সাথে? আর বাড়ি ফেরা চলবে না। তোমার ছেলেকে বাড়িটাও নিজের নামে করে নিতে বলো।
আর এখানে আমরা একসাথে থেকে যাব, শুধু একবার ফিরবো মেচেদাই মুখার্জি জেঠুর থেকে সুদ সমেত দিয়ে নেকলেসটা নিয়ে আসব। ওটা আমার, শুধু আমার, কারোকে দেব না। আমার ঠাম্মার নেকলেস, আমার বাবার ভালোবাসা, আর কি চাই তনুকার? গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।